ভাবো তো, গরম জলে ডোবালে কাচের শিশির আটকে থাকা টাইট ছিপি কেন ম্যাজিকের মতো খুলে যায়? বা ধরো, কাঠফাটা গরমে সাইকেলের টায়ার কেন হঠাৎ সশব্দে ফেটে যায়? বিজ্ঞান কিন্তু লুকিয়ে আছে একদম এই প্রতিদিনের সাধারণ ঘটনাগুলোর ভেতরেই। একদম ঠিক। আর আজকের ক্লাসে আমরা ঠিক এই ব্যাপারগুলোই শিখব। মানে আমাদের টপিক হলো তাপের ঘটনাসমূহ। দারুণ। হ্যাঁ, প্রথমে আমরা শিখব কঠিন পদার্থের প্রসারণ আর দ্বিধাতব পাতের ওই চমকপ্রদ ব্যবহারগুলো। তারপর ধাপে ধাপে এগোব তরলের প্রসারণের দিকে, যেখানে আপাত ও প্রকৃত প্রসারণের রহস্য ভেদ করা হবে। এরপর এরপর আমরা দেখব গ্যাসের প্রসারণ এবং চার্লসের সূত্রের সাথে তার সম্পর্ক। আর একেবারে শেষে আমরা ক্লিয়ার করব তাপের পরিবহন, তাপ পরিবাহিতাঙ্ক আর তড়িৎ রোধের সাথে তাপীয় রোধের অদ্ভুত মিলের জায়গাটি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে যারা শুনছো তাদের জন্য একটা একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিই। ডেসক্রিপশন বা টেলিগ্রাম লিংক থেকে আজকের ক্লাসের নোটস কিন্তু এক্ষুনি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। হ্যাঁ, এটা খুব জরুরি। নোটসটা সামনে রাখো এবং এই অডিওর সাথে মিলিয়ে স্টাডি করতে থাকো। গ্যারেন্টি দিচ্ছি, কনসেপ্ট একেবারে ব্রেনে গেঁথে যাবে আর রিভিশনটাও হবে পারফেক্ট। বোতলের ছিপির উদাহরণটা উঠে এলো। মানে ছিপিটা আটকে ছিল, গরম জলে ডোবানো হলো আর সেটা আলগা হয়ে গেল। আমরা জানি তাপ দিলে ধাতব ছিপিটা সামান্য বড় হয়ে যায়। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলছি তাপীয় প্রসারণ। কিন্তু আমাদের প্রথম প্রশ্ন হলো, তাপ দিলে কঠিন পদার্থ বড় হয় কেন? একটা নিরেট লোহার টুকরোর ভেতরে আসলে কি ঘটে যখন তাকে উত্তপ্ত করা হয়? খুব সুন্দর প্রশ্ন। আমার মনে হয় এটা বুঝতে হলে আমাদের একদম আণবিক স্তরে, মানে অ্যাটমিক লেভেলে চিন্তা করতে হবে। দেখো, যে কোনো কঠিন পদার্থ তো অসংখ্য অণু পরমাণু দিয়ে তৈরি, তাই না? তা তো বটেই। আর এই পরমাণুগুলো এক জায়গায় একদম স্থির হয়ে বসে থাকে না, বরং তারা একটা জালের মতো একে অপরের সাথে যুক্ত থাকে। পরমাণুগুলো যেন অদৃশ্য ছোট ছোট স্প্রিং দিয়ে একে অপরের সাথে জোড়া আছে। স্প্রিং দিয়ে? আচ্ছা। হ্যাঁ, সাধারণ তাপমাত্রাতেও তারা সামান্য কাঁপতে থাকে, কিন্তু যখন আমরা পদার্থটিতে তাপ দিই তখন আমরা আসলে তাকে এক ধরনের শক্তি বা থার্মাল এনার্জি দিচ্ছি। এই অতিরিক্ত শক্তি পেয়ে পরমাণুগুলোর মধ্যে এক অদ্ভুত চাঞ্চল্য তৈরি হয়। মানে ওরা বেশি কাঁপতে শুরু করে? একদম তাই। তারা নিজেদের জায়গায় দাঁড়িয়েই প্রবল বেগে কাঁপতে শুরু করে এবং একে অপরকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিতে চায়। ও আচ্ছা, এটা তো অনেকটা ওই ভিড় বাসে ওঠার মতো ব্যাপার হলো। মানে যাত্রীরা যখন শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে তখন অল্প জায়গায় অনেকের জায়গা হয়ে যায়, কিন্তু হঠাৎ যদি সবাই হাত পা ছুড়ে নাচতে শুরু করে, হ্যাঁ, ঠিক বলেছ। তখন তো সবারই একটু বেশি জায়গা লাগবে। একে অপরকে ধাক্কা দিয়ে তারা পুরো বাসের ভেতরটা দখল করে নেবে। কঠিন পদার্থের পরমাণুগুলো ঠিক এই কাজটাই করে। তারা কাঁপে, একে অপরকে দূরে ঠেলে দেয়, আর এর ফলে পুরো পদার্থের আকার বাইরের দিক থেকে একটু বড় হয়ে যায়। খুব চমৎকার একটা তুলনা দিয়েছ। পদার্থের এই বড় হয়ে যাওয়াটা খালি চোখে সবসময় ধরা পড়ে না ঠিকই, কিন্তু এর প্রভাব মারাত্মক। ওই যে গ্রীষ্মকালের রেললাইনের পাতগুলো এই কারণেই বড় হয়ে যায়। ওই গ্যাপ রাখার বিষয়টা? হ্যাঁ, যদি দুটো পাতের মাঝখানে একটু ফাঁকা জায়গা বা গ্যাপ না রাখা হয়, তবে পরমাণুগুলোর এই প্রসারণের কারণে এক পাত অন্য পাতকে এমন জোরে ধাক্কা মারবে যে শক্ত লোহার লাইন সাপের মতো বেঁকে যাবে। বাপরে! ইতিহাসে এমন অনেক ট্রেন দুর্ঘটনা ঘটেছে শুধুমাত্র এই তাপীয় প্রসারণের হিসাব না রাখার কারণে। আচ্ছা, তাহলে এখানে একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন চলে আসে। তাপ দিলে কি সব কঠিন পদার্থের প্রসারণ বা বড় হয়ে যাওয়ার হার একদম একই রকম হয়? মানে আমি যদি একই মাপের একটা লোহার দণ্ড আর একটা তামার দণ্ড নিই, আর দুটোর নিচেই সমানভাবে তাপ দিই, ওরা কি একদম সমান মাপে বড় হবে? একেবারেই না। সমদৈর্ঘ্যের ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের তাপমাত্রা যদি আমরা একই পরিমাণ বৃদ্ধি করি, তাদের প্রসারণ আলাদা আলাদা হবে। কারণ পরমাণুগুলোর ভেতরের গঠন এবং তাদের মধ্যেকার রাসায়নিক বন্ধন এক এক পদার্থের ক্ষেত্রে এক এক রকম হয়। আচ্ছা, মানে লোহা আর তামার বন্ধন আলাদা? ঠিক, লোহার পরমাণুগুলো যেভাবে একে অপরকে ধরে রাখে, তামা সেভাবে রাখে না। তাই তুমি যদি একই মাপের একটি লোহার দণ্ড আর একটি তামার দণ্ডের তাপমাত্রা সমানভাবে বাড়াও, দেখবে তামা লোহার চেয়ে বেশ কিছুটা বেশি বড় হয়ে গেছে। তার মানে তাপ দিলে ভিন্ন ভিন্ন কঠিন পদার্থের প্রসারণ আলাদা আলাদা হয়। এটা তো ইঞ্জিনিয়ারদের জন্য একটা বড় সমস্যা হওয়ার কথা, তাই না? প্রথম দিকে ইঞ্জিনিয়াররা এই ভিন্ন প্রসারণের বিষয়টিকে একটা বড় সমস্যা হিসেবেই দেখেছিলেন।
কিন্তু পরে বিজ্ঞানীদের মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। কি রকম? তারা ভাবলেন এই সমস্যাটাকেই কাজে লাগিয়ে যদি কোনো যুগান্তকারী জিনিস তৈরি করা যায়। এভাবেই আবিষ্কার হল দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপ। দ্বিধাতব পাত, নামটা শুনেই বোঝা যাচ্ছে দুটো আলাদা ধাতু দিয়ে তৈরি একটা পাত। ঠিক, সাধারণত তামা ও লোহার তৈরি দুটি সমান মাপের পাতকে রিভেট করে মানে অত্যন্ত শক্তভাবে পিন দিয়ে আটকে এই দ্বিধাতব পাত তৈরি করা হয়। সাধারণ উষ্ণতায় মানে আমাদের ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এই জোড়া লাগানো পাতটি একদম সোজা অবস্থায় থাকে। দাঁড়ান, একটু আটকাচ্ছি। এখানে একটা দারুণ দ্বন্দ্ব তৈরি হচ্ছে। দুটো পাত তো শক্ত করে জোড়া লাগানো, আবার একটু আগেই বললেন তামা লোহার চেয়ে বেশি প্রসারিত হয়। তাহলে এই জোড়া লাগানো পাতটিকে যখন আমরা গরম করব, তখন তো একটা বিশাল দড়ি টানাটানি খেলা শুরু হয়ে যাবে। তামা চাইবে লোহার চেয়ে বেশি লম্বা হতে, কিন্তু যেহেতু তারা শক্তভাবে জোড়া, তামা তো লোহাকে ছেড়ে একা একা লম্বা হয়ে বেরিয়ে যেতে পারবে না। তাহলে উপায়, ছবি অনুযায়ী ওটা বেঁকে যাচ্ছে কেন? এই বেঁকে যাওয়াটাই হল পদার্থবিজ্ঞানের চমকপ্রদ সমাধান। যেহেতু তামার প্রসারণ বেশি, তাই পাতটি এমনভাবে বেঁকে যায় যাতে তামার অংশটি বাইরের দিকে থাকে এবং লোহার অংশটি ভেতরের দিকে থাকে। একটু কল্পনা করো, অলিম্পিকের দৌড় প্রতিযোগিতার ট্র্যাকে অ্যাথলিটরা যখন দৌড়ায়, হ্যাঁ, দৌড়ানোর সময় বাইরের দিকে লেনটা ভেতরের লেনের চেয়ে বেশি লম্বা হয় না? আরে হ্যাঁ, একদম ঠিক। ট্র্যাকের বাঁক ঘোরার সময় বাইরের দিকের বক্ররেখাটা বা কার্ভটা সবসময় বড় হয়, আর ভেতরের দিকের কার্ভটা ছোট হয়। এক্স্যাক্টলি। যেহেতু উত্তপ্ত করলে তামার প্রসারণ বেশি হয়, মানে তামা বেশি বড় হতে চায়, তাই পুরো পাতটি লোহার দিকে বেঁকে যায় যাতে তামা ওই বড় বাইরের লেনে থাকতে পারে। উত্তপ্ত অবস্থায় তামা তাই বক্রতলের বাইরের দিকে থাকে। বাহ, দারুণ লজিক। এবার ভেবে দেখো, উল্টো দিকে যদি আমরা পাতটিকে ঠান্ডা করি, তখন কি হবে? ঠান্ডা করলে তো সংকোচন হবে, আর যার প্রসারণ বেশি তার সংকোচনও তো বেশি হওয়ার কথা। তার মানে তামা লোহার চেয়ে বেশি ছোট হতে চাইবে। তখন তামা নিশ্চয়ই ভেতরের দিকে ছোট লেনে চলে আসতে চাইবে, মানে পাকটি এমনভাবে বাঁকবে যাতে তামা ভেতরের দিকে থাকে। নিখুঁত যুক্তি। এই যে তাপমাত্রার পরিবর্তনে পাতটি নিজে থেকেই বেঁকে যাওয়ার ক্ষমতা, একবার ডানে বাঁকছে একবার বাঁয়ে বাঁকছে, এটা আসলে একটা স্বয়ংক্রিয় সুইচের মতো কাজ করে। আর এই ধর্মের ওপর ভিত্তি করেই থার্মোস্ট্যাট এবং ফায়ার অ্যালার্ম কাজ করে। ও আচ্ছা, মানে ফায়ার অ্যালার্মে রুমে আগুন লাগলে তাপমাত্রা বেড়ে যায়, আর ওই দ্বিধাতব পাতটি বেঁকে গিয়ে অ্যালার্মের সার্কিট কানেক্ট করে দেয়। একদম ঠিক। তো প্রথম অংশের আলোচনা আমরা এখানেই গুছিয়ে নিই। আমরা দেখলাম তাপ দিলে কঠিন পদার্থ বড় হয়, ভিন্ন ভিন্ন ধাতুর প্রসারণ ভিন্ন হয়, আর তামা ও লোহার দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে তামা বাইরের দিকে রেখে পাতটি বেঁকে যায়। স্টুডেন্টদের জন্য তাহলে একটা ছোট্ট কাজ। এবার তোমাদের পালা, কমেন্টে চটপট 3টি প্রশ্নের উত্তর দিয়ে দাও। 1. আজকের উদাহরণে দ্বিধাতব পাতে কোন দুটি ধাতু ব্যবহার করা হয়েছে? 2. উত্তপ্ত অবস্থায় তামা কেন বাইরের দিকে বেঁকে থাকে? আর 3. দ্বিধাতব পাতের একটি বাস্তব ব্যবহার লেখো। সবাই উত্তর দিক, ততক্ষণে আমরা পরের ধাপে যাই। দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের দুনিয়ায় শুধু ফায়ার অ্যালার্ম বানালেই তো হবে না। একটা বিশাল বড় স্টিলের ব্রিজ গরমকালে ঠিক কত সেন্টিমিটার লম্বা হবে সেটা তো একদম নিখুঁতভাবে জানতে হবে। হ্যাঁ, তা না হলে তো ব্রিজ ভেঙে পড়বে। ঠিক তাই। আর এই নিখুঁত হিসাবটা করার জন্য বিজ্ঞানীদের একটা নির্দিষ্ট গাণিতিক মান দরকার ছিল। আর এখান থেকেই জন্ম নিল দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, যাকে আলফা বলা হয়, তাই না? হ্যাঁ, একে বিজ্ঞানে গ্রিক অক্ষর আলফা দিয়ে প্রকাশ করা হয়। তো কঠিন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, তাই তাপ দিলে এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল ও আয়তন তিনটিরই প্রসারণ হয়। আমরা প্রথমে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা দেখি। আচ্ছা, এর সংজ্ঞাটা তাহলে কি দাঁড়ায়? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা আলফা কাকে বলে? কোনো কঠিন পদার্থের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য প্রসারণ হয়। মানে একক দৈর্ঘ্যে কতটা বাড়ছে? ঠিক। ফর্মুলাটা যদি আমরা একটু ভাঙি, আলফা সমান উপরে থাকে L2 - L1 আর নিচে থাকে L1 ইন্টু T2 - T1। এখানে L2 আর L1 কি? এখানে L2 - L1 হল দৈর্ঘ্যের পরিবর্তন, মানে কতটা বড় হল। L1 হল প্রাথমিক দৈর্ঘ্য আর T2 - T1 হল তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, দাঁড়ান, একটা জিনিস খেয়াল করলাম। ফর্মুলায় উপরেও দৈর্ঘ্যের পরিবর্তন মানে দৈর্ঘ্য, আবার নিচেও প্রাথমিক দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য।
তাহলে এর একক কি হবে? আমি তো অবাক হচ্ছি ভেবে। হা, এটাই তো ম্যাজিক। যেহেতু সমীকরণের উপরে এবং নিচে উভয়াংশেই দৈর্ঘ্যের একক রয়েছে, তাই তারা পরস্পরকে বাতিল করে দেয়। দৈর্ঘ্যের এককগুলো উপর নিচ কেটে যায়। আরে তাই তো। কেলভিন একদম ঠিক। আর এর মাত্রীয় সংকেত হল θ⁻⁻1। দারুণ ব্যাপার তো। আচ্ছা, বইতে একটা মান দেওয়া থাকে, যেমন লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 × 10⁻⁻6 প্রতি ডিগ্রি সেলসিয়াস। এর মানে কি? এর সহজ মানে হল, তুমি যদি যে কোনো দৈর্ঘ্যের একটি লোহার দণ্ড নাও এবং তার উষ্ণতা ঠিক 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করো, তাহলে দণ্ডটি তার প্রাথমিক দৈর্ঘ্যের ওই ভগ্নাংশ পরিমাণ, মানে 12 × 10⁻⁻6 অংশ বৃদ্ধি পাবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে মানটা সেলসিয়াসে দেওয়া আছে, ফ্যারেনহাইট ও সেলসিয়াস স্কেলে আলফার সম্পর্কটা কি হবে? খুব সিম্পল। আলফা ফ্যারেনহাইট সমান 5/9 ইন্টু আলফা সেলসিয়াস। কারণ তাপমাত্রা স্কেলে 1 ডিগ্রি ফ্যারেনহাইটের পরিবর্তন মানে হল 5/9 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন। লজিক্যাল। আচ্ছা, বইয়ের একটা তালিকায় দেখলাম হিরে, ইস্পাত, লোহা, তামা, পিতল সবার মানে তুলনা দেওয়া আছে। কিন্তু এর মাঝে ইনভার নামের একটা ধাতুর মান দেখলাম অনেক কম, মাত্র 1.2 × 10⁻⁻6। হ্যাঁ, ইনভার হল লোহা আর নিকেলের একটি বিশেষ সংকর ধাতু। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান এতটাই কম যে তাপমাত্রার পরিবর্তনে এর দৈর্ঘ্যর পরিবর্তন প্রায় হয় না বললেই চলে। তাই পেন্ডুলাম ঘড়ি বা সূক্ষ্ম যন্ত্রপাতি তৈরিতে ইনভার ব্যবহার করা হয়। স্টুডেন্টদের একটা কথা বলি, খেয়াল করো, এইভাবে প্রতিটি প্রতীক আর একক ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করলে পরীক্ষার হলে কোনো প্রশ্নই আর অচেনা লাগবে না। এটাই হলো প্রিমিয়াম স্ট্রাকচার্ড লার্নিং। একদম ঠিক। তো আমরা দ্বিতীয় অংশটাও একটু রিভাইজ করে নিই। আমরা দেখলাম আলফার সংজ্ঞা, ফর্মুলা, একক কিভাবে দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, শুধু তাপমাত্রার উপর করে, আর সেলসিয়াস ও ফ্যারেনহাইটের সম্পর্ক। তাহলে স্টুডেন্টরা আবার কমেন্ট করার পালা। 1. আলফার একক কি দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে? 2. লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? আর 3. আলফা ফ্যারেনহাইট এবং আলফা সেলসিয়াসের মধ্যে সম্পর্কটি কি? ছটপট লিখে ফেলো। আর আমরা চলে যাই আমাদের তৃতীয় এবং খুব ইন্টারেস্টিং একটা পার্টে, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং এদের সম্পর্ক। এতক্ষণ তো আমরা একমাত্রিক বা শুধু দৈর্ঘ্যের হিসাব দেখলাম, কিন্তু বাস্তব জগৎ তো আর একমাত্রিক নয়, সবকিছুরই তো ক্ষেত্রফল এবং আয়তন আছে। ঠিক বলেছ। তাই কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক বা গামার সংজ্ঞাও ঠিক আগের মতোই হবে। বিটা হল প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রফলে যে ক্ষেত্র প্রসারণ হয়। আর গামা হল প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয়। একদম। সূত্র দুটিও স্পষ্ট। বিটার ক্ষেত্রে উপরে ক্ষেত্রফলের পরিবর্তন আর নিচে প্রাথমিক ক্ষেত্রফল ও তাপমাত্রার পরিবর্তন, আর গামার ক্ষেত্রে উপরে আয়তনের পরিবর্তন আর নিচে প্রাথমিক আয়তন ও তাপমাত্রার পরিবর্তন। দারুণ ব্যাপার তো। আমি একটা জিনিস পয়েন্ট আউট করছি, আলফা, বিটা, গামা তিনটিরই একক ও মাত্রা একদম এক, কারণ সব জায়গাতেই ক্ষেত্রফল বা আয়তনের এককগুলো ওই আলফার মতোই ওপর নিচ কেটে যাচ্ছে। খুব সুন্দর পয়েন্ট ধরেছ। তিনটেরই একক হল প্রতি ডিগ্রি সেলসিয়াস বা কেলভিন, আর মাত্রা থিটা ইনভার্স। আচ্ছা, এদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, এটাই তো দ্য গ্র্যান্ড রিলেশন। কঠিনের আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্ক হল আলফা সমান বিটা/2 সমান গামা/3। আলফা সমান বিটা/2 সমান গামা/3। আচ্ছা, এটা মনে রাখার কোনো সহজ ট্রিক আছে? অবশ্যই আছে। দেখো, দৈর্ঘ্য হল একমাত্রিক, তাই আলফার নিচে মনে মনে 1 আছে। ক্ষেত্রফল হল দ্বিমাত্রিক বা 2D, যেমন স্মার্টফোনের ছবি জুম করার মতো দৈর্ঘ্য ও প্রস্থ বাড়ে, তাই ফর্মুলার বিটার নিচে 2 বসেছে। ও আচ্ছা। আর আয়তন হল ত্রিমাত্রিক বা 3D, মানে বেলুন ফোলানোর মতো সব দিকে বাড়ে, তাই গামার নিচে 3 বসেছে। বাহ, এই লজিকটা তো মাথায় একদম গেঁথে গেল। তবে একবার শুনলে হয়তো ফর্মুলাগুলো একটু গুলিয়ে যেতে পারে। রিভিশন ইজ কি। তাই নোটসটা সামনে রেখে বারবার প্র্যাকটিস করতে হবে সবাইকে। তাহলে এই অংশের ছোট্ট একটা রিক্যাপ হয়ে যাক। হ্যাঁ, আমরা বিটা ও গামার সংজ্ঞা দেখলাম,
বুঝলাম এদের একক আলফার মতোই। আর সবশেষে শিখলাম আলফা সমান β/2 সমান γ/3 সম্পর্কটা। তাহলে তোমাদের জন্য পার্ট 3-র 3টে প্রশ্ন। 1. গামার মাত্রীয় সংকেত কি? 2. ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বা বিটার সমীকরণটি কি? আর 3. আলফা, বিটা ও গামার মধ্যে সম্পর্কটি লেখো। এবার পুরো ক্লাসের একটা মাস্টার সামারি করা যাক। আমরা একদম শুরুতে দেখলাম বোতলের ছিপি ও দ্বিধাতব পাত দিয়ে কঠিনের প্রসারণের বাস্তব উদাহরণ। যেখানে তামা বাইরের দিকে বেঁকে যায়। এরপর দেখলাম আলফার ফর্মুলা ও একক, যেটা দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে না। ফরেনহাইট ও সেলসিয়াসের সম্পর্ক দেখলাম। ইনভারের কথা জানলাম। আর সবশেষে বিটা ও গামার সাথে আলফার জাদুকরী সম্পর্ক। আলফা সমান β/2 সমান γ/3। একদম। খুব দারুণ একটা সেশন হলো। তবে যাওয়ার আগে আমি একটা ভাবনামূলক প্রশ্ন ছুড়ে দিতে চাই। আজ আমরা দেখলাম কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন 3 রকম প্রসারণই হয়। কিন্তু ভেবে দেখো তো, তরল বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফল থাকে? ওদের তো নিজস্ব কোনো আকার নেই। তাহলে তাদের ক্ষেত্রে তাপ দিলে কী ধরনের প্রসারণ হতে পারে? এটা নিয়ে একটু চিন্তা করো সবাই, আশা করি উত্তর পেয়ে যাবে। আজকের এই ডিপ ডাইভ আলোচনা এখানেই শেষ করছি। তোমরা সবাই নোটস ধরে ভালো করে রিভিশন দাও। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভালো থেকো সবাই। থার্মোমিটার দিয়ে জ্বর মাপার সময় কখনো খেয়াল করেছো? মানে ভেতরের পারদটা কিভাবে নিজে থেকেই নলের সরু পথ দিয়ে তরতর করে ওপরে ওঠে? হ্যাঁ, অনেকেই হয়তো খেয়াল করেছে বিষয়টা। তাপ দিলে একটা তরলের ভেতরে ঠিক কী এমন ম্যাজিক ঘটে যে সে নিজের জায়গা ছেড়ে চারদিকে ছড়িয়ে পড়তে চায়? আজকে আমাদের এই গভীর বিশ্লেষণের বিষয় ঠিক এটাই। একদম। আর এই ম্যাজিকটার ভেতরেই লুকিয়ে আছে ফিজিক্সের দারুণ কিছু কনসেপ্ট। আমরা আজকে এই পুরো বিষয়টা একদম ধাপে ধাপে জলের মতো ক্লিয়ার করব। আজকের আলোচনার রোডম্যাপটা একদম সিরিয়াল অনুযায়ী বলে দিচ্ছি। প্রথমে আমরা শিখব তরলের প্রসারণের প্রাথমিক ধারণা এবং জলের ব্যতিক্রমী প্রসারণ। তারপর আমরা বুঝব আপাত ও প্রকৃত প্রসারণ বিষয়টা আসলে কি। ঠিক। এরপর হাতে কলমে একটি ফ্লাস্কের পরীক্ষার মাধ্যমে পুরো বিষয়টা চোখের সামনে ভাসিয়ে তুলব। আর সবশেষে প্রসারণ গুণাঙ্কের সূত্র ও এককগুলো এমনভাবে ডিকোড করব যেন আর কোনোদিন ভুল না হয়। তবে শুরু করার আগে শিক্ষার্থীদের জন্য খুব জরুরি একটা নির্দেশিকা। তোমরা যারা শুনছো, ডেসক্রিপশন বা টেলিগ্রাম থেকে আজকের ক্লাসের নোটস এখনই ডাউনলোড করে প্রিন্ট করো। হ্যাঁ, একদম। আর প্রিন্ট করে নিজের সামনে রাখো। এই অডিও শোনার সাথে সাথে নোটস মিলিয়ে পড়ো। একবার কনসেপ্ট পুরোপুরি মাথায় গেঁথে গেলে পরীক্ষায় আর কোনো চিন্তা থাকবে না। তো চলো একদম বেসিক থেকে শুরু করা যাক। অবশ্যই। আচ্ছা, মধুর ভাইয়ের যখন জ্বর হয়েছিল তখন ডাক্তারবাবু যে থার্মোমিটারটা দিয়েছিলেন, মধু খেয়াল করেছিল কুণ্ডের ভেতরের পারদ আস্তে আস্তে নলের ভেতর দিয়ে এগোচ্ছে। পারদ তো একটা তরল পদার্থ, তাই না? পারদ একমাত্র তরল ধাতু। তো তাপ পেলে তরল কি কঠিন পদার্থের মতোই প্রসারিত হয়? তরলের তাপীয় প্রসারণ বা থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড ঠিক এইভাবেই কাজ করে। মানে তাপ পেলে তরলের অণুগুলোর মধ্যে গতিশক্তি অনেকটা বেড়ে যায়। আচ্ছা। তারা একে অপরের থেকে দূরে সরে যেতে চায়। ফলে তরল পদার্থ প্রসারিত হয়, অর্থাৎ তার আকার বাড়ে। থার্মোমিটারের কুণ্ডে থাকা পারদ যখন শরীরের তাপ গ্রহণ করে, তখন সে প্রসারিত হয়ে নলের সরু পথ দিয়ে ওপরের দিকে উঠে যায়। এই জায়গাটাতেই আমার একটা ছোট্ট কনফিউশন তৈরি হচ্ছে। বলো কি কনফিউশন? আমরা তো জানি কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে, তাই তার দৈর্ঘ্য, ক্ষেত্রফল আর আয়তন এই 3 রকম প্রসারণই ঘটে। কিন্তু তরলকে তো টেবিলের ওপর ঢেলে দিলে চারদিকে গড়িয়ে পড়ে। একদম। তরলে নিজস্ব তো কোনো আকার নেই। হ্যাঁ। তাহলে তরলের ক্ষেত্রে কি দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ বলে কিছু থাকতে পারে? বিষয়টা তুমি নিজেই খুব সুন্দরভাবে লজিক দিয়ে ধরে ফেলেছ। তরলের নিজস্ব কোনো আকার বা আকৃতি নেই। তুমি যে পাত্রে রাখবে, তরল সেই পাত্রেরই আকার ধারণ করবে। বোতলে রাখলে বোতলের আকার, গ্লাসে রাখলে গ্লাসের আকার। ঠিক। যেহেতু তরলের নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা ক্ষেত্রফল নেই, তাই তরলকে তাপ দিলে তার দৈর্ঘ্য বা ক্ষেত্রফল প্রসারণ হওয়া গাণিতিকভাবে সম্ভব নয়। ও আচ্ছা, তার মানে তরলের ক্ষেত্রে আমাদের ফোকাস শুধুই আয়তনের ওপর? একদম। তরলের প্রসারণ বলতে আমরা শুধুই আয়তন প্রসারণকে বুঝি, অর্থাৎ তাপ দিলে তরল আগের চেয়ে বেশি জায়গা দখল করে। আচ্ছা,
সব তরল কি একই তাপে একই রকমভাবে প্রসারিত হয়? মানে পারদ, জল বা অ্যালকোহল সবাই কি সমান জায়গা বাড়াবে? না, তা হয় না। একই উষ্ণতা বৃদ্ধিতে বিভিন্ন তরলের আয়তন প্রসারণ বিভিন্ন রকম হয়। একেক তরলের অণুগুলোর ভেতরের আকর্ষণ বল একেক রকম। তার মানে তাপ দিলে তারা কতটা দূরে সরবে সেটাও আলাদা হয়, তাই তো? ঠিক তাই। পারদ যতটা প্রসারিত হবে, অ্যালকোহল হয়তো তার চেয়ে বেশি বা কম প্রসারিত হবে। তরল নিয়ে কথা বলতে গেলে তো জলের কথা আসবেই। আমি অনেক জায়গায় শুনেছি জলের নাকি একটা অদ্ভুত আচরণ আছে যাকে জলের ব্যতিক্রমী প্রসারণ বা অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার বলা হয়। এটা ঠিক কি? ফিজিক্সের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ বিষয় হল এই জলের ব্যতিক্রমী প্রসারণ। সাধারণ নিয়ম হল যে কোনো তরলের উষ্ণতা বাড়ালে তার আয়তন বাড়ে। এতক্ষণ তো আমরা সেটাই শিখলাম। কিন্তু জলের ক্ষেত্রে 0°C থেকে 4°C উষ্ণতা পর্যন্ত একটা সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটে। উল্টো ঘটনা মানে? তুমি যদি 0°C উষ্ণতার বরফ গলা জলকে তাপ দিতে শুরু করো, তাহলে 4°C পর্যন্ত তার আয়তন বাড়ার বদলে কমতে থাকে, অর্থাৎ জলের সংকোচন হয়। দাঁড়াও। মানে আমি তাপ দিচ্ছি, উষ্ণতা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি করে বাড়ছে, আর জল প্রসারিত হওয়ার বদলে সংকুচিত হয়ে যাচ্ছে। এর পেছনের কারণটা কি? এর কারণটা লুকিয়ে আছে জলের আণবিক গঠনে। বরফ যখন থাকে তখন জলের অণুগুলো একটা নির্দিষ্ট খাঁচার মতো বা কেজ লাইক স্ট্রাকচার তৈরি করে, যার মাঝে অনেকটা ফাঁকা জায়গা থাকে। আচ্ছা। 0°C থেকে যখন তাপ দেওয়া শুরু হয়, তখন ওই খাঁচার মতো গঠনটা ভাঙতে শুরু করে। অণুগুলো ওই ফাঁকা জায়গাগুলোতে এসে জড়ো হয়। ও, ফলে সামগ্রিকভাবে জলের আয়তন কমে যায়। একদম। আর এই ঘটনাটা 4°C পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের অণুগুলো সবচেয়ে বেশি কাছাকাছি থাকে। তার মানে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন সবচেয়ে কম হয় এবং ঘনত্ব সবচেয়ে বেশি হয়। জলের মতোই আচরণ করবে। মানে তখন আবার আয়তন বাড়তে শুরু করবে। হ্যাঁ, তাপের কারণে অণুগুলোর গতিশক্তি এতটাই বেড়ে যায় যে তারা একে অপরে থেকে দূরে সরতে শুরু করে। এই যে 0 থেকে 4 পর্যন্ত জলের এই উল্টো আচরণ, একেই জলের ব্যতিক্রমী প্রসারণ বলে। অসাধারণ একটা কনসেপ্ট। তাহলে শিক্ষার্থীরা, চলো এই প্রথম অংশটা একবার ছটপট রিক্যাপ করে নিই। আমরা দেখলাম তরলের নির্দিষ্ট আকার নেই বলে এর কেবল আয়তন প্রসারণ হয়। আর বিভিন্ন তরল একই তাপে বিভিন্ন রকম প্রসারিত হয়। আর সবচেয়ে স্পেশাল হলো জল, যাকে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপ দিলে আয়তন বাড়ে না, বরং আণবিক গঠন ভাঙার কারণে কমে যায়। 4 ডিগ্রিতে জলের ঘনত্ব থাকে সবচেয়ে বেশি। এবার যারা নোটস নিয়ে পড়ছো তারা 1 মিনিট পজ করো। তোমাদের জন্য এই অংশ থেকে 3টে প্রশ্ন করছি। তোমরা কমেন্ট সেকশনে এর উত্তরগুলো লিখে জানাও। 1. তরলের কয় প্রকার প্রসারণ দেখা যায়? 2. জলের আয়তন কোন উষ্ণতা পর্যন্ত কমতে থাকে? 3. থার্মোমিটারের পারদ তাপ পেলে কেন নলের উপরের দিকে ওঠে? আচ্ছা, এবার একটু অন্যভাবে ভাবা যাক। আমরা এতক্ষণ শিখলাম তাপ দিলে তরলের আয়তন বাড়ে, কিন্তু বাস্তবে একটা তরলকে তো আমি শূন্যে ভাসিয়ে রেখে নিচ থেকে মোমবাতি বা গ্যাস জেলে গরম করতে পারি না। তা তো বটেই। জল গরম করতে হলে তো আমাকে সেটা একটা সসপ্যান বা কোনো পাত্রে রাখতে হবে। হ্যাঁ, তরল নিয়ে কাজ করতে গেলে পাত্র বা কন্টেনার ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখানেই তো একটা বড় সমস্যা তৈরি হচ্ছে। আমি যখন গ্যাসে সসপ্যান বসিয়ে তাপ দিচ্ছি, তখন তাপটা তো সরাসরি তরলে লাগছে না, আগুনটা লাগছে পাত্রের গায়ে। তারপর? পাত্রটা কঠিন পদার্থ। আমরা আগেই জেনেছি কঠিন পদার্থ তাপ পেলে প্রসারিত হয়। তার মানে তরল গরম হওয়ার আগে পাত্রটাই তো গরম হয়ে নিজের আকার বাড়িয়ে ফেলছে। একদম ঠিক ধরেছ। তাহলে আমরা বাইরে থেকে তরলের লেভেল যতটা বাড়তে দেখছি, সেটা কি তরলের আসল প্রসারণ? পাত্রের প্রসারণটা তো পুরো হিসাব গোলমাল করে দিচ্ছে। ফিজিক্সে ঠিক এই কনফিউশনটা দূর করার জন্যই তরলের প্রসারণকে আমরা দুটি ভাগে ভাগ করে থাকি। একটি হলো আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন, আর অন্যটি হলো প্রকৃত প্রসারণ বা রিয়েল এক্সপ্যানশন। আপাত আর প্রকৃত নাম দুটো থেকেই কিছুটা আঁচ করা যাচ্ছে। আপাত প্রসারণ ব্যাপারটা একটু পরিষ্কার করে দিই। হ্যাঁ, বলো। আপাত মানে হলো যা আমাদের চোখে ভাসছে বা আমরা বাইরে থেকে যেটা দেখছি। ধরো একটা পাত্রে জল ফুটছে, আমি দেখলাম জলের লেভেল 1 ইঞ্চি ওপরে উঠে গেছে। আচ্ছা। আমি যদি ভুলে যাই যে পাত্রটাও গরমে একটু বড় হয়েছে,
অর্থাৎ পাত্রের প্রসারণটাকে আমি যদি সম্পূর্ণ অগ্রাহ্য করি তাহলে তরলের যে আয়তন বৃদ্ধি আমি দেখছি সেটাই আপাত প্রসারণ। বিষয়টা ঠিক তাই। পাত্রের প্রসারণকে হিসেবে না ধরে তরলের যে প্রসারণ আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় তাকেই তরলের আপাত প্রসারণ বলে। প্রকৃত প্রসারণ মানে তো তরলের সত্যিকারের আয়তন বৃদ্ধি। যখন আমি তরলকে উত্তপ্ত করছি, পাত্রটা প্রসারিত হওয়ার ফলে তরল তো কিছুটা অতিরিক্ত জায়গা পেয়ে গেল। একদম। সেই বাড়তি জায়গাটা সে পূরণ করল, আবার নিজের প্রসারণের জন্য আরও কিছুটা উপরে উঠল। ঠিক বলেছ। তরলের আসল প্রসারণ বের করতে হলে পাত্রের প্রসারণটাকে আর অগ্রাহ্য করলে চলবে না। পাত্র প্রসারিত হওয়ার ফলে তরলের লেভেল যতটা নিচে নেমে যাওয়ার কথা ছিল আর তার সাথে তরল নিজে কতটা বাড়ল, এই দুটোকে যোগ করতে হবে। মানে পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। হ্যাঁ, পাত্রের প্রসারণের সাথে আপাত প্রসারণকে যুক্ত করে তরলের যে আসল প্রসারণ পাওয়া যায় তাকেই তরলের প্রকৃত প্রসারণ বলে। এই কনসেপ্টটা তো দারুণ। এইভাবে পাত্র আর তরলের প্রসারণ আলাদা করে ভাবলে পরীক্ষায় আর কোনোদিন কনফিউশন হবে না। এটাই হলো আসল কনসেপ্ট বিল্ডিং। এই ধরনের এক্সপ্লেনেশন থেকেই তো বেসিক ক্লিয়ার হয়। তার মানে প্রকৃত প্রসারণ সবসময় আপাত প্রসারণের চেয়ে বেশি হবে, কারণ প্রকৃত প্রসারণের ভেতরে আপাত প্রসারণের পাশাপাশি পাত্রের প্রসারণটাও লুকিয়ে আছে। এই লজিকটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো আমাদের আলোচনার এই দ্বিতীয় অংশটা একবার রিক্যাপ করে নিই। তরলকে পাত্র ছাড়া উত্তপ্ত করা যায় না। পাত্রের প্রসারণকে বাদ দিয়ে তরলের যে প্রসারণ দেখি তা হলো আপাত প্রসারণ। আর পাত্রের প্রসারণকে হিসাবে ধরে আপাত প্রসারণের সাথে তা যোগ করলে আমরা পাই প্রকৃত প্রসারণ। শিক্ষার্থীরা, এবার তোমাদের ব্রেন টেস্ট করার পালা। এই অংশ থেকে তোমাদের জন্য 3টি প্রশ্ন। 1. আপাত প্রসারণে আমরা কোন প্রসারণকে অগ্রাহ্য করি বা হিসাবে ধরি না? 2. প্রকৃত প্রসারণ মাপার সময় পাত্রের প্রসারণের সাথে কোন প্রসারণ যোগ করা হয়? 3. তরলকে উত্তপ্ত করার জন্য পাত্রের প্রয়োজন হয় কেন? কমেন্টে উত্তরগুলো ঝটপট লিখে ফেলো। এতক্ষণ আমরা আপাত আর প্রকৃত প্রসারণ নিয়ে অনেক থিওরিটিক্যাল আলোচনা করলাম। এবার এই পুরো জিনিসটাকে একটা প্র্যাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে চাক্ষুষ করব। হাতে কলমে প্রমাণ। হ্যাঁ, মনে করো তোমার চোখের সামনে একটা বড় কাচের ফ্লাস্ক রাখা আছে। আমি ছবিটা কল্পনা করার চেষ্টা করছি। ফ্লাস্কের মুখে একটা কর্ক বা ছিপি শক্ত করে আটকানো, আর সেই ছিপির মাঝখান দিয়ে একটা সরু কাচনল ফ্লাস্কের ভেতর পর্যন্ত ঢুকানো আছে। ঠিক, ফ্লাস্কের ভেতরে সাধারণ জলের বদলে রঙিন জল নেওয়া হলো, যাতে নলের ভেতর জলের লেভেলটা আমরা দূর থেকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারি। হ্যাঁ, পরীক্ষার শুরুতে নলের ভেতর তরলের লেভেলটা একটা নির্দিষ্ট দাগ পর্যন্ত আছে। আমরা সেই দাগটার নাম দিলাম এ। আচ্ছা, আমাদের প্রাথমিক লেভেল হলো এ। এবার ওই ফ্লাস্কটাকে আমি একটা খুব গরম জলে পূর্ণ গামলার মধ্যে ডুবিয়ে দিলাম। স্বাভাবিক লজিক বলছে গরম জলে ডোবালে ফ্লাস্কের ভেতরের জল তাপ পাবে, প্রসারিত হবে, আর নলের ভেতর দিয়ে লেভেল এ থেকে সোজা ওপরের দিকে উঠতে থাকবে। সেটাই তো হওয়ার কথা, কিন্তু বাস্তবে পরীক্ষাটা করলে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। ফ্লাস্কটাকে গরম জলে ডোবানোর ঠিক পরপরই তরল কিন্তু ওপরে ওঠে না। ওপরে ওঠে না? তাহলে কি হয়? উল্টে দেখা যায় নলের তরলের লেভেল এ থেকে নেমে আরও নিচের একটা দাগে চলে আসে। আমরা এই নতুন নিচের দাগটার নাম দিলাম বি। এটা তো অবাক করার ব্যাপার। আমি তাপ দিচ্ছি প্রসারণের জন্য, আর তরল এ থেকে নিচে নেমে বিতে চলে এলো। এর পেছনে কি রহস্য? বিষয়টা আরও গভীরে গিয়ে ভাবলে রহস্যটা পরিষ্কার হয়ে যাবে। তুমি যখন ফ্লাস্কটাকে গরম জলে ডোবালে, তাপটা কিন্তু সরাসরি ভেতরে তরলের কাছে পৌঁছায় না। আচ্ছা, তাহলে কোথায় লাগে আগে? তাপ প্রথমে লাগে কাচের ফ্লাস্কের বাইরের দেয়ালে। কাচ যেহেতু তাপের কুপরিবাহী, তাই তাপটা কাচ ভেদ করে ভেতরে থাকা তরলে পৌঁছাতে কিছুটা সময় নেয়। ওহো, আমি বুঝতে পেরেছি। তার মানে তাপ পেয়ে ভেতরের তরল গরম হওয়ার আগেই বাইরের কাঁচের ফ্লাস্কটা প্রসারিত হয়ে যায়। একদম। ফ্লাস্কটা প্রসারিত হওয়ার ফলে ওর ভেতরের আয়তন বা জায়গা আগের চেয়ে একটু বেড়ে যায়। ভেতরের জায়গা বেড়ে গেলে নলের ভেতর থাকা তরল স্বাভাবিকভাবেই একটু নিচে নেমে আসবে সেই বাড়তি জায়গাটা পূরণ করার জন্য। হ্যাঁ, এই যে লেভেল এ থেকে বিতে নেমে এলো, এই এ বি অংশটা হলো পাত্রের প্রসারণ। পাত্র বেড়েছে বলেই তরল নিচে নেমেছে। কনসেপ্ট পুরো জলের মতো পরিষ্কার, কিন্তু এটা তো শুধু প্রথম ধাপ। কিছুক্ষণ পর তো তাপ কাঁচ ভেদ করে ভেতরে তরলে পৌঁছাবেই। তখন কি হবে? কিছুক্ষণ পরে যখন তরল সরাসরি তাপ গ্রহণ করতে শুরু করে,
তখন সে নিজের নিয়মে প্রসারিত হতে থাকে। আর আমরা জানি কঠিন পদার্থের তুলনায় তরল পদার্থের প্রসারণ অনেক বেশি হয়। হ্যাঁ, তরল তো বেশি প্রসারিত হয়। তাই এবার তরল খুব দ্রুত প্রসারিত হতে শুরু করে। তরলের লেভেল বি থেকে তরতর করে উপরে উঠতে থাকে, এই লেভেল পার হয়ে যায় এবং আরও উপরে উঠে একটা নতুন দাগে পৌঁছায়। আমরা এই সর্বোচ্চ দাগটার নাম দিলাম সি। শেষে লেভেল সিতে এসে তরল স্থির হয়। তাহলে এবার পুরো ব্যাপারটা অঙ্কের মতো মিলিয়ে নেওয়া যাক। আমরা যারা বাইরে থেকে পরীক্ষাটা দেখছি এবং ফ্লাস্ক প্রসারিত হওয়ার ব্যাপারটা খেয়াল করিনি, তারা শুরুতে তরলকে দেখেছিলাম লেভেল এতে, আর কিছুক্ষণ পর দেখলাম সেটা লেভেল সিতে উঠে গেছে। মাঝখানে যে সেটা বিতে নেমেছিল সেটা আমাদের চোখ এড়িয়ে গেছে। তার মানে আমাদের কাছে মনে হচ্ছে তরলটা এ থেকে সিতে উঠেছে। আর যেহেতু আমরা মাঝখানের পাত্রের প্রসারণটা খেয়াল করিনি, তাই এসি অংশটাই হলো তরলের আপাত প্রসারণ। কিন্তু তরলটা আসলে তার প্রসারণ শুরু করেছিল সবচেয়ে নিচের পয়েন্ট বি থেকে, কারণ পাত্র বড় হওয়ার পর তরল বিতেই ছিল। সেখান থেকে সে শেষ করেছে সবার ওপরের পয়েন্ট সিতে। তাহলে এই পুরো বিসি অংশটাই হলো তরলের প্রকৃত প্রসারণ। এক্সেলেন্ট। আর তুমি যদি জ্যামিতির দিক থেকে দেখো, বি থেকে সি এর দূরত্ব আসলে দুটো ছোট অংশের যোগফল। একটা হলো এবি, যেটা পাত্রের প্রসারণ, আর অন্যটা হলো এসি, যেটা আপাত প্রসারণ। তাই গাণিতিকভাবে আমরা লিখতে পারি বিসি সমান এবি প্লাস এসি, অর্থাৎ তরলের প্রকৃত প্রসারণ সমান পাত্রের প্রসারণ প্লাস তরলের আপাত প্রসারণ। এই ফ্লাস্কের পরীক্ষাটা মাথায় রাখলে আপাত আর প্রকৃত প্রসারণের সূত্র কখনো ভোলা সম্ভব নয়। এই ধরনের এক্সপ্লেনেশন অন্য কোথাও পাবে না। তাই এই সুযোগে পুরো কনসেপ্টটা মগজে গেঁথে নাও। চলো তৃতীয় অংশটা রিক্যাপ করি। ফ্লাস্ক গরম জলে ডোবালে প্রথমে তাপ পাত্রে লাগে, পাত্র প্রসারিত হয় বলে তরল এ থেকে বিতে নামে। তাই এ বি হল পাত্রের প্রসারণ। এরপর তরল নিজে তাপ পেয়ে বি থেকে সিতে ওঠে, যা প্রকৃত প্রসারণ। আর আমাদের চোখে দেখা এসি হলো আপাত প্রসারণ। এবারই অংশের তিনটি প্রশ্ন। ১. ফ্লাস্ক উত্তপ্ত করার সাথে সাথে তরল প্রথমে নিচে নেমে যায় কেন? ২. এবি অংশটি কোন প্রসারণ নির্দেশ করে? ৩. ফ্লাস্কের পরীক্ষায় তরলের প্রকৃত প্রসারণ কোন অংশটা দিয়ে বোঝানো হয়েছে? এবার আমরা আমাদের আলোচনার সবচেয়ে টেকনিক্যাল অংশে চলে এসেছি, প্রসারণ গুণাঙ্ক বা কোএফিশিয়েন্ট অফ এক্সপ্যানশন। হ্যাঁ, তরল কতটা প্রসারিত হচ্ছে সেটা শুধু চোখে দেখলে তো হবে না, নিখুঁতভাবে মাপতে হবে। আর বিভিন্ন তরলের প্রসারণের হারের তুলনা করার জন্যই তো এই গুণাঙ্কের প্রয়োজন, তাই না? ঠিক বলেছ। যেহেতু তরলের দুরকম প্রসারণ আছে, আপাত আর প্রকৃত, তাই স্বাভাবিকভাবেই প্রসারণ গুণাঙ্ক দুরকম হবে, আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই সূত্রগুলো অনেকেই শুধু মুখস্থ করে, কিন্তু আমরা আজ সূত্র ভেঙে কনসেপ্টটা বুঝব। একদম। শুরুতেই আপাত প্রসারণ গুণাঙ্ক। এর চিহ্ন হল গামা এ ফর অ্যাপারেন্ট। গাণিতিকভাবে প্রসারণের হার বের করতে হলে আমাদের কি জানা দরকার? প্রথমত, তরলের আয়তন কতটা বাড়ল। দ্বিতীয়ত, শুরুতে তরলের আয়তন কতটা ছিল, এবং তৃতীয়ত, কতটা উষ্ণতা বাড়ানো হলো। তাহলে আমি যদি একটা সমীকরণ বানানোর চেষ্টা করি, ওপরে রাখব কতটা আয়তন বাড়ল আর নিচে রাখব প্রাথমিক আয়তন গুণ উষ্ণতা বৃদ্ধি। ঠিক। মনে করো T1 উষ্ণতায় কোনো একটা তরলের নির্দিষ্ট ভরের আয়তন ছিল V1। এবার তুমি উষ্ণতা বাড়িয়ে T2 করলে, ফলে তরলটার আপাত আয়তন বেড়ে হলো V2 ড্যাশ। তাহলে আপাত আয়তন বৃদ্ধি কতটা হলো? V2 ড্যাশ মাইনাস V1। আচ্ছা, এটাকে তুমি যদি প্রাথমিক আয়তন V1 এবং উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ T2 মাইনাস T1 দিয়ে ভাগ করো, তাহলেই পাবে আপাত প্রসারণ গুণাঙ্ক। সূত্রটা দাঁড়ায় গামা এ সমান V2 ড্যাশ মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। তার মানে সংজ্ঞার আকারে যদি বলি, কোনো তরলের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় তাকেই ওই তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক বলে। একদম পারফেক্ট। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কের চিহ্ন হল গামা আর ফর রিয়েল। এর কনসেপ্টটাও একদম একই রকম, শুধু আপাত আয়তন বৃদ্ধি V2 ড্যাশ মাইনাস V1 এর জায়গায় প্রকৃত আয়তন বৃদ্ধি V2 মাইনাস V1 বসবে। হ্যাঁ, সূত্রটা হবে গামা আর সমান V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। অর্থাৎ প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক প্রাথমিক আয়তনে যে প্রকৃত প্রসারণ ঘটে তাকেই প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে।
আচ্ছা, এই যে আমরা একটু আগে ফ্লাস্কের পরীক্ষায় প্রমাণ করলাম প্রকৃত প্রসারণ সমান আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ, তাহলে এই প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যেও নিশ্চয়ই একই রকম কোনো সম্পর্ক থাকবে? অবশ্যই প্রসারণগুলোর মধ্যে যে সম্পর্ক, গুণাঙ্কগুলোর মধ্যেও ঠিক সেই একই গাণিতিক সম্পর্ক। সম্পর্কটা হল গামা আর সমান গামা এ প্লাস গামা জি। এখানে গামা আর হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, গামা এ হলো আপাত প্রসারণ গুণাঙ্ক, আর গামা জি হলো পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাই তো? একদম ঠিক। জি দিয়ে গ্লাস বা পাত্রের উপাদান বোঝানো হয়েছে। এই সমীকরণটা থেকে একটা দারুণ জিনিস পরিষ্কার হচ্ছে। আমি যদি পাত্র পাল্টে ফেলি, ধরো কাঁচের বদলে তামার পাত্র নিলাম, তাহলে পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা জি পাল্টে যাবে। ফলে আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এও পাল্টে যাবে। কিন্তু এই দুটোর যোগফল অর্থাৎ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সব সময় একই থাকবে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট ধরেছ। এই জন্যেই বলা হয় তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হল তরলের একান্ত নিজস্ব ধর্ম বা ইন্ট্রিনজিক প্রপার্টি। মানে এটা পাত্রের উপর নির্ভর করে না। একদমই না। এটা তুমি কোন পাত্র ব্যবহার করছো তার উপর নির্ভর করে না। একটা নির্দিষ্ট তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সব জায়গায় সমান থাকে। আচ্ছা। আর একটা ছোট্ট তথ্য মনে রাখবে, খুব সূক্ষ্ম বৈজ্ঞানিক পরিমাপের ক্ষেত্রে প্রাথমিক উষ্ণতা T1কে সাধারণত 0 ডিগ্রি সেলসিয়াস ধরে নেওয়া হয়। এবার আসি এককের কথায়। এটা আমার খুব প্রিয় একটা জায়গা। মুখস্থ না করে লজিক দিয়ে বের করব। প্রসারণ গুণাঙ্কের সূত্রে ওপরে লবে আছে আয়তন বৃদ্ধি আর নিচে হরে আছে প্রাথমিক আয়তন এবং উষ্ণতা বৃদ্ধি। তার মানে ওপরেও আয়তন, নিচেও আয়তন। হ্যাঁ, সূত্রে আয়তন আর আয়তনের অনুপাত থাকায় আয়তনের একক ওপর নিচ কেটে যায়, তাই প্রসারণ গুণাঙ্কের কোনো আয়তনের একক থাকে না। শুধু নিচে উষ্ণতার এককটা থেকে যায়, মানে 1/টেম্পারেচার। তাই প্রসারণ গুণাঙ্কের একক শুধু উষ্ণতার এককের ওপর নির্ভর করে। তাহলে এককগুলো হবে সেলসিয়াস স্কেলে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ফারেনহাইট স্কেলে ডিগ্রি ফারেনহাইট ইনভার্স বা কেলভিন স্কেলে কেলভিন ইনভার্স। আর যেহেতু এখানে শুধু উষ্ণতার একক নিচে থাকছে, তাই এর মাত্রীয় সংকেত বা ডাইমেনশন হবে থিটা ইনভার্স। পুরো বিষয়টা একদম ক্রিস্টাল ক্লিয়ার। চলো শেষ অংশের রিক্যাপ করে ফেলি। আপাত প্রসারণ গুণাঙ্ক হল একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে আপাত প্রসারণ। প্রকৃত হল একক আয়তনে প্রকৃত প্রসারণ। সম্পর্ক হল গামা আর সমান গামা এ প্লাস গামা জি। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম এবং এর একক শুধু উষ্ণতার উপর নির্ভর করে, যেমন ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এই অংশ থেকে তোমাদের জন্য 3টি প্রশ্ন। 1. কোন প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম? 2. তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি কি? 3. প্রসারণ গুণাঙ্কের এককে আয়তনের একক থাকে না কেন? দুর্দান্ত। এবার আমরা পুরো চ্যাপ্টারের একটা ফাইনাল মাস্টার রিক্যাপ করব, যাতে পরীক্ষার হলে চোখ বন্ধ করলে আমাদের এই কথাগুলো সিরিয়ালি মনে পড়ে যায়। একদম। স্টেপ 1, আমরা দেখলাম তরলের নির্দিষ্ট আকার নেই, তাই শুধু আয়তন প্রসারণ হয়। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের আয়তন কমে এবং ঘনত্ব বাড়ে, যাকে জলের ব্যতিক্রমী প্রসারণ বলে। স্টেপ 2, তরলকে পাত্রে গরম করতে হয়। পাত্রের প্রসারণকে অগ্রাহ্য করলে আপাত প্রসারণ আর পাত্রের প্রসারণ যোগ করলে প্রকৃত প্রসারণ পাওয়া যায়। স্টেপ 3, ফ্লাস্কের পরীক্ষায় আমরা দেখলাম তরল প্রথমে এ থেকে বিতে নামে কাঁচের পাত্রের প্রসারণের জন্য, তারপর বি থেকে সিতে ওঠে তরলের নিজস্ব প্রসারণের জন্য। এসি হল আপাত আর বিসি হল প্রকৃত প্রসারণ। স্টেপ 4, সবশেষে আমরা দেখলাম প্রসারণ গুণাঙ্কের সূত্র। সম্পর্কটা হল গামা আর সমান গামা এ প্লাস গামা জি এবং এর একক ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, যেখানে আয়তনের কোনো একক থাকে না। পুরো পড়া থেকে ফাইনাল 3টি প্রশ্ন কমেন্টে জানাও। 1. 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব কেমন হয়, সবচেয়ে বেশি না সবচেয়ে কম? 2. গামা এ এবং গামা আর এর মধ্যে কার মান সবসময় বড় হবে? 3. প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি? শেষ করার আগে তোমাদের জন্য একটা দারুণ চিন্তামূলক প্রশ্ন, থট প্রভোকিং কোয়েশ্চেন। ভাবো তো, বিজ্ঞানীদের কাছে যদি এমন কোনো জাদুকরী পাত্র থাকত যাকে যত তাপই দেওয়া হোক না কেন তার একটুও প্রসারণ হয় না, অর্থাৎ তার তাপীয় প্রসারণ একেবারে শূন্য। বাহ, দারুণ প্রশ্ন। তাহলে সেই জাদুকরী পাত্রে রাখা তরলের আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণের মধ্যে সম্পর্ক কি হতো?
তারা কি সমান হতো না আলাদা? একটু ভেবে লজিকটা কমেন্টে জানাও। আশা করি আজকের এই গভীর আলোচনার পর তরলের প্রসারণ নিয়ে তোমাদের আর কোনো ভয় বা কনফিউশন। চৈত্র মাসের দুপুর, কাঠফাটা রোদ আর রাস্তার পাশে রাখা একটা সাইকেলের টায়ার হঠাৎ করে সশব্দে ফেটে গেল। বাইরে থেকে কেউ আঘাত করেনি, কোনো তীক্ষ্ণ কিছুও লাগেনি, কিন্তু টায়ারটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গেল। হ্যাঁ, মানে একদম নিজে থেকেই বিস্ফোরণ। আর এই সাধারণ ঘটনাটার মধ্যে কিন্তু মহাবিশ্বের গ্যাসীয় পদার্থের আচরণের একটা বিশাল রহস্য লুকিয়ে আছে। এক্স্যাক্টলি। তো আজকের এই গভীর বিশ্লেষণে আমরা ধাপে ধাপে ঠিক এই জিনিসগুলোই শিখব। প্রথমে আমরা জানব টায়ার কেন ফাটে আর গ্যাসের প্রসারণের মূল ধারণাটা কি। একদম। আর তারপর আমরা বুঝব গ্যাসের আয়তন মাপার সময় কেন চাপকে একেবারে স্থির রাখতে হয়। এরপর আসবে গ্যাসের আয়তন গুণাঙ্কের গাণিতিক সংজ্ঞা আর তার সমীকরণ। আর সবশেষে আমরা দেখব চার্লসের সূত্রের সাথে এর অভাবনীয় সংযোগ আর কিভাবে আমরা এর মান নির্ণয় করতে পারি। তো যারা শুনছ তাদের উদ্দেশ্যে একটা খুব জরুরি ইনস্ট্রাকশন। ডেসক্রিপশন বা টেলিগ্রাম চ্যানেল থেকে আজকের আলোচনার নোটসটা এক্ষুনি ডাউনলোড করে নাও। হ্যাঁ, নোটসটা প্রিন্ট করে চোখের সামনে রাখো আর এই অডিওর সাথে মিলিয়ে মিলিয়ে পড়ো। গ্যারান্টি দিচ্ছি কনসেপ্ট একেবারে গভীরভাবে মাথার ভেতর গেঁথে যাবে। তো সাইকেলের টায়ারের ওই ঘটনাটা দিয়ে শুরু করা যাক। মানে সোর্সে গ্যাসের প্রসারণ বা এক্সপ্যানশন অফ গ্যাস নিয়ে যা বলা আছে। হ্যাঁ, তাপ দিলে যে কোনো পদার্থেরই আয়তন বাড়ে সেটা তো আমরা সবাই জানি, কিন্তু সাইকেলের টায়ারের ক্ষেত্রে এই প্রসারণের মাত্রাটা কতটা তীব্র সেটা বোঝা খুব জরুরি। ঠিক, কারণ গরমকালে চারপাশের তাপমাত্রা যখন অনেকটাই বেড়ে যায়, তখন সাইকেলের টিউবের ভেতরের বাতাস ওই বাইরের তাপটা গ্রহণ করে। আর তাপ পাওয়া মানেই তো বাতাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে যাওয়া, তাই না? একদম তাই। তারা পাগলের মতো ছুটোছুটি শুরু করে আর নিজেদের জন্য আরও বেশি জায়গা দাবি করে। আর এখানেই আসে আসল সংকট। মানে টিউবটা তো আগে থেকেই বাতাসে ভর্তি। ভেতরে ওই উন্মত্ত বাতাসকে জায়গা দেওয়ার মতো তো আর কোনো খালি জায়গা নেই। হ্যাঁ, তখন প্রসারিত হতে চাওয়া বাতাস প্রবল চাপে টিউবের ভেতরের দেয়ালে ধাক্কা দিতে থাকে। এই ধাক্কা বা চাপ ক্রমশ এমন একটা পর্যায়ে পৌঁছায় যা ওই রাবারের টিউবটার সহ্য ক্ষমতার একদম বাইরে চলে যায়। ও আচ্ছা, আর তার ফলেই দেয়াল ফেটে যায় আর বাতাস সশব্দে বেরিয়ে আসে। ব্যাপারটা অনেকটা এমন, ধরুন একটা নির্দিষ্ট মাপের ছোট ঘর। সেই ঘরে হঠাৎ করে একদল মানুষ ঢুকে পড়ল আর সবাই খুব উত্তেজিত। দারুণ উপমা। এখন ঘরের সাইজ যদি কোনোভাবেই বড় করা না যায়, অথচ ভেতরের মানুষগুলো হাত পা ছুঁড়ে আরও বেশি জায়গা চাইছে, তাহলে তো একসময় দেয়াল ভেঙে পড়ার মতনই অবস্থা হবে। খুব প্রাসঙ্গিক একটা উপমা। এই উপমাটা ধরেই আমরা সোর্সের আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে যেতে পারি। তরল বা গ্যাসীয় পদার্থের যেহেতু নির্দিষ্ট কোনো আকার নেই, তাই এদেরকে সবসময় কোনো পাত্রে রেখে উত্তপ্ত করতে হয়। রাইট, সাইকেলের ক্ষেত্রে যেমন পাত্রটা হলো রাবারের টিউব। হ্যাঁ, কিন্তু যখন আমরা তাপ দিই তখন শুধু যে ভেতরের বাতাস প্রসারিত হয় তা কিন্তু নয়, তাপ পেয়ে কিন্তু এই ধারক পাত্রেরও প্রসারণ হয়। সোর্সে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে গ্যাসের ক্ষেত্রে আমরা এই কঠিন পাত্রের প্রসারণটাকে প্রায় হিসাবেই ধরি না, মানে এটা উপেক্ষা করা যায়। আচ্ছা, এর কারণটা কি? প্রসারণের হারের পার্থক্যের জন্য? ঠিক ধরেছেন। কঠিন পাত্র হয়তো মাইক্রোস্কোপিক লেভেলে একটু প্রসারিত হলো, কিন্তু গ্যাস প্রসারিত হতে চায় তার চেয়ে বহুগুণ বেশি। তাই গ্যাসের প্রসারণ নিখুঁতভাবে মাপার সময় পাত্রের এই অতি সামান্য প্রসারণকে বিজ্ঞানীরা হিসাবে আনেন না। বুঝতে পেরেছি। আচ্ছা, তো আমরা প্রথম অংশটা শেষ করলাম। নিয়ম অনুযায়ী চট করে একবার রিভাইজ করে নিই। হ্যাঁ, তাপ দিলে গ্যাসের অণুগুলোর গতিশক্তি বাড়ে আর বদ্ধ পাত্রে তারা প্রবল চাপ দেয়। আর গ্যাসের প্রসারণের তুলনায় কঠিন পাত্রের প্রসারণ এতটাই নগণ্য যে আমরা সেটা হিসাবে ধরি না। একদম। এবার যারা শুনছো তাদের জন্য ৩টে প্রশ্ন। কমেন্টে উত্তর দাও। ১ নম্বর, সাইকেলের টায়ার গরমকালে ফাটে কেন? ২ নম্বর, তাপ দিলে গ্যাসের অণুগুলোর কিসের পরিবর্তন হয়? আর ৩ নম্বর, গ্যাসের প্রসারণ মাপার সময় কঠিন পাত্রের প্রসারণ কেন উপেক্ষা করা হয়? রিভিশন ইজ কি, একবার পড়লে হবে না কিন্তু। হ্যাঁ, উত্তরগুলো ভাবতে থাকো। এবার আমরা পরবর্তী অংশে যাই। তো পাত্রের প্রসারণ না হয় আমরা উপেক্ষা করলাম, বুঝলাম, কিন্তু গ্যাসের প্রসারণ মাপার ক্ষেত্রে তো আর একটা বিশাল সমস্যা আছে।
হ্যাঁ, সোর্সেও বলা হচ্ছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা বাড়ালে তার আয়তন এবং চাপ দুটোই একসাথে বৃদ্ধি পায়। আর এটাই তো ভৌতবিজ্ঞানের গবেষণায় সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। মানে আমি যদি দেখি একটা বেলুন তাপ পেয়ে বড় হচ্ছে, আমি তো বলতে পারবো না যে বেলুনটা শুধু আয়তনে বেড়েছে। একদম, কারণ বেলুনের ভেতরে চাপও তো সাথে সাথে কিছুটা বেড়ে যেতে পারে। দুটো জিনিস একসাথে পরিবর্তনশীল হলে কার সাথে কার সম্পর্ক বের করবেন? রাইট। তো এই জন্যই সোর্সে গ্যাসের প্রসারণ মাপার একটা খুব কড়া শর্তের কথা বলা হয়েছে। উষ্ণতা বৃদ্ধির ফলে শুধুমাত্র গ্যাসের আয়তন ঠিক কতটা বাড়ল সেটা নিখুঁতভাবে মাপতে হলে গ্যাসের চাপকে অবশ্যই স্থির বা কনস্ট্যান্ট রাখতে হবে। হ্যাঁ, তা না হলে আমরা কখনোই বুঝতে পারবো না যে আয়তনটা শুধু তাপমাত্রার জন্য বেড়েছে নাকি এর পেছনে চাপের কোনো ভূমিকা আছে। তার মানে বিজ্ঞানীরা যখন আয়তন প্রসারণ মাপেন, তারা এমন ব্যবস্থা নেন যাতে গ্যাস অনায়াসে প্রসারিত হতে পারে। অনেকটা এমন একটা সিলিন্ডারের মতো যার ওপর একটা ঘর্ষণহীন পিস্টন রাখা আছে। চমৎকার! তাপ দিলে গ্যাস প্রসারিত হয়ে পিস্টনটাকে শুধু ওপরের দিকে ঠেলে দেয়, কিন্তু ভেতরে চাপ একই থাকে। আর একইভাবে যদি আমরা শুধু উষ্ণতা বৃদ্ধির ফলে চাপের বৃদ্ধি মাপতে চাই, তখন আমাদের আয়তনকে একদম স্থির রাখতে হবে, মানে পিস্টনটাকে আটকে দিতে হবে যাতে গ্যাস একটু প্রসারিত হতে না পারে। বিজ্ঞানের পরীক্ষায় চলক বা ভেরিয়েবল গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় এটা তার একটা ক্লাসিক উদাহরণ। ঠিক তাই। তো এই শর্তগুলো ক্লিয়ার হলে আমরা পরের অংশে গাণিতিক সংজ্ঞায় ঢুকতে পারি। তার আগে সেকেন্ড পার্টের রিভিশনটা হয়ে যাক। আমরা দেখলাম ভেরিয়েবল কন্ট্রোল করা কতটা জরুরি। হ্যাঁ, আয়তন মাপতে গেলে চাপ স্থির রাখতে হবে, আর চাপ মাপতে গেলে আয়তন স্থির রাখতে হবে। রাইট। এবার তোমাদের জন্য 3টে প্রশ্ন। 1 নম্বর, নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা বাড়ালে কোন দুটি বিষয় একসাথে বাড়তে পারে? 2 নম্বর, গ্যাসের আয়তন প্রসারণ নিখুঁতভাবে মাপার জন্য কোন বিষয়টিকে স্থির রাখা বাধ্যতামূলক? আর 3 নম্বর, যদি শুধুমাত্র চাপের বৃদ্ধি মাপতে হয় তবে কাকে স্থির রাখতে হবে? এই ধরনের এক্সপ্লেনেশন অন্য কোথাও পাবে না কিন্তু। তাই মন দিয়ে শোনো আর কনসেপ্ট ক্লিয়ার করো। একদম। তো গ্যাসের আয়তন বৃদ্ধির হিসাবের সময় আমাদের মাথায় রাখতে হবে যে চাপ স্থির রাখা হয়েছে। এই শর্ত মেনে নিয়েই আমরা সোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে প্রবেশ করছি, গ্যাসের আয়তন গুণাঙ্ক। হ্যাঁ, যাকে ভৌতবিজ্ঞানের ভাষায় গামা পি দিয়ে প্রকাশ করা হয়। এখানে পি সাবস্ক্রিপ্টটি ব্যবহার করার একটাই কারণ, এটা বোঝায় যে চাপ স্থির আছে। আমি যদি সোর্স থেকে সংজ্ঞাটা হুবহু বলি, বলা হচ্ছে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গ্যাসের প্রতি একক আয়তনে যে আয়তন প্রসারণ হয় তাকে ওই গ্যাসের আয়তন গুণাঙ্ক বা গামা পি বলে। আর এর একক হল ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা ডিগ্রি ফ্যারেনহাইট ইনভার্স বা কেলভিন ইনভার্স। সংজ্ঞাটা শুনে শুধু মুখস্থ করার জিনিস মনে হতে পারে, কিন্তু এর ভেতরে বিজ্ঞানের চমৎকার একটা কাঠামো আছে। হ্যাঁ, প্রথম শর্ত চাপ স্থির রেখে, এটা তো আমরা আগেই বুঝলাম। দ্বিতীয় শর্ত নির্দিষ্ট ভর, কারণ ভর বদলে গেলে তো এমনিতেই আয়তন বদলে যাবে। ঠিক। এরপর বলা হচ্ছে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে এবং প্রতি একক আয়তনে কতটা প্রসারণ হচ্ছে। এইখানে আমার সবচেয়ে বড় খটকা লাগছে। এই যে বলা হলো প্রাথমিক উষ্ণতা হিসাবে 0 ডিগ্রি সেলসিয়াসকেই ধরতে হবে, এটা কেন? আমি যদি ল্যাবে সাধারণ ঘরের তাপমাত্রা, মানে ধরুন 25 ডিগ্রি থেকে হিসাব শুরু করতাম, তাহলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? এটা খুবই গভীর একটা প্রশ্ন। কঠিন বা তরলের ক্ষেত্রে যে কোনো তাপমাত্রাকে প্রাথমিক ধরলে সমস্যা হয় না, কিন্তু গ্যাসের আয়তন তাপমাত্রার প্রতি প্রচণ্ড সেন্সিটিভ। মানে গ্যাস একটু তাপ পেলেই অনেকটা ফুলে ওঠে, তাই তো? ধরুন আপনি সুদের হিসাব করছেন। 100 টাকার উপর একটা সুদের হার আছে। এখন আপনি যদি সুদ আসল মিলিয়ে 130 টাকা হয়ে থাকা একটা অঙ্কের ওপর নতুন করে একই সুদের হিসাব করেন, তাহলে শতকরা হারটা কি এক থাকবে? না, অবশ্যই বদলে যাবে, কারণ বেস অ্যামাউন্ট বা মূল ভিত্তিটাই তো বড় হয়ে গেছে। গ্যাসের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটে। 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের যে আয়তন থাকে, 25 ডিগ্রি উষ্ণতায় তার আয়তন কিন্তু আগে থেকে অনেকটা বেড়ে বসে আছে। ও আচ্ছা। এখন ওই বর্ধিত আয়তনকে যদি আপনি প্রাথমিক আয়তন ধরেন আর তার উপর প্রসারণের হিসাব করেন, তাহলে হিসাবে একটা মস্ত বড় ত্রুটি বা এরার চলে আসবে। পুরো ক্রিস্টাল ক্লিয়ার। মানে প্রসারণের পরিমাণ হয়তো একই থাকছে, কিন্তু আমি যেহেতু বড় একটা আয়তনকে ভিত্তি হিসাবে ধরছি তাই ভগ্নাংশটা ছোট হয়ে যাবে।
এটা তো চরম বিভ্রান্তিকর। একদম সঠিক লজিক। এই গাণিতিক এরর এড়ানোর জন্যই বৈজ্ঞানিক পরিমাপে সব ধরনের গ্যাসের জন্য 0 ডিগ্রিকে স্ট্যান্ডার্ড প্রাথমিক উষ্ণতা হিসেবে ধরা বাধ্যতামূলক। অসাধারণ। কেন একটা নির্দিষ্ট সংখ্যার ওপর বিজ্ঞান এত জোর দেয়, তার পেছনের লজিকটা বুঝতে পারলে আর কিছুই মুখস্থ করতে হয় না। তো আমরা তৃতীয় পাঠ শেষ করলাম, চলুন ছোট্ট একটা রিক্যাপ করে নিই। হ্যাঁ, আমরা দেখলাম গামা পি এর সংজ্ঞায় চাপ আর ভর স্থির রাখা হয়, আর আর হিসেবে ত্রুটি এড়াতে 0 ডিগ্রিকে প্রাথমিক উষ্ণতা ধরা বাধ্যতামূলক। একদম। এবার প্রশ্নগুলো দিয়ে দিন। হ্যাঁ, 1 নম্বর প্রশ্ন, আয়তন গুণাঙ্ক বা গামা পি এর একক কি? 2 নম্বর, সংজ্ঞায় প্রাথমিক উষ্ণতা হিসেবে কত ডিগ্রি সেলসিয়াস ধরা বাধ্যতামূলক? আর 3 নম্বর, সাধারণ ঘরের তাপমাত্রাকে প্রাথমিক উষ্ণতা ধরলে কি গাণিতিক সমস্যা হতে পারে? উত্তরগুলো নোট করে নাও। এবার আমরা এই সংজ্ঞার উপর ভিত্তি করে একটা গাণিতিক সমীকরণ তৈরি করব। হ্যাঁ, চলুন। ধরা যাক আমরা শর্ত মেনে নিলাম চাপ স্থির এবং ভর নির্দিষ্ট। এই অবস্থায় 0 ডিগ্রি উষ্ণতায় গ্যাসের আয়তন হল V0। এবার উষ্ণতা বৃদ্ধি করে আমরা T ডিগ্রি করলাম। এর ফলে প্রসারণ হয়ে নতুন বা চূড়ান্ত আয়তন হল VT। যদি সিম্পল অঙ্কে ভাবি তাহলে আয়তনের বৃদ্ধি কতটা হলো? খুব সহজ, চূড়ান্ত আয়তন মাইনাস প্রাথমিক আয়তন, মানে আয়তন বৃদ্ধি সমান VT মাইনাস V0। ঠিক। এখন গামা পি এর সংজ্ঞায় বলা হয়েছিল এই আয়তন বৃদ্ধিটাকে মাপতে হবে প্রতি একক আয়তনে এবং প্রতি একক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে। মানে মোট আয়তন বৃদ্ধিটাকে আমাদের ভাগ করতে হবে প্রাথমিক আয়তন বা V0 এবং তাপমাত্রা বৃদ্ধি T দিয়ে। হ্যাঁ, তাহলে গাণিতিক সমীকরণটা দাঁড়ায় গামা পি সমান ওপরে VT মাইনাস V0 আর নিচে V0 ইন্টু টি। এই সমীকরণটাকে যদি আমরা একটু সাজিয়ে নিই, মানে শুধু চূড়ান্ত আয়তন বা VTকে বাঁদিকে রাখি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় চূড়ান্ত আয়তন হল প্রাথমিক আয়তন প্লাস যতটুকু প্রসারণ হয়েছে। একদম, মানে VT সমান V0 প্লাস ব্র্যাকেটে V0 ইন্টু গামা পি ইন্টু টি। আর এখান থেকে ডান দিকে যদি আমরা V0 কমন নিই তাহলে সুন্দর একটা রূপ পাই সমীকরণটা। VT সমান V0 ব্র্যাকেটের ভেতর 1 প্লাস গামা পিটি। এটাকে আমরা আমাদের 1 নম্বর সমীকরণ হিসাবে ধরলাম। এবার এখানে আসল জিনিসটা খেয়াল করুন। আমরা যদি গ্যাসের আচরণের খুব বিখ্যাত একটা সূত্র চার্লসের সূত্রের কথা ভাবি। হ্যাঁ, চার্লসের সূত্র কি বলে? স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের 0 ডিগ্রিতে আয়তন V0 হলে T ডিগ্রিতে আয়তন হয় VT সমান V0 ব্র্যাকেটে 1 প্লাস T/273। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার এই দুটো সমীকরণ পাশাপাশি রাখলেই একটা অদ্ভুত মিল দেখতে পাবেন। দুটোরই বাদিকে আছে VT, দুটোরই ডান দিকে আছে V0, আর ব্র্যাকেটের ভেতরে আছে 1 প্লাস সামথিং। আমি যদি ভিজুয়ালাইজ করি, 1 নম্বরের ব্র্যাকেটে আছে 1 প্লাস গামা পিটি আর 2 নম্বরের ব্র্যাকেটে আছে 1 প্লাস 1-এর 273 ইন্টু টি। হ্যাঁ, দুটো সমীকরণ যেহেতু একই চূড়ান্ত আয়তনের কথা বলছে, তার মানে এদের ব্র্যাকেটের ভেতরের জিনিসটাও পুরোপুরি এক হতে বাধ্য। ওয়াও! তার মানে গামা পি এর জায়গাটা চার্লসের সূত্রে দখল করে আছে 1-এর 273 ভগ্নাংশটি। অর্থাৎ গামা পি এর মান হল 1-এর 273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক তাই। আর সোর্সে এই মানটাকে দশমিকে প্রকাশ করা হয়েছে 3.663 ইন্টু 10⁻³ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ভূতবিজ্ঞানের এই ধাপে ধাপে সমীকরণ মেলানোর আনন্দটাই আলাদা। এই ধরনের প্রিমিয়াম স্ট্রাকচার্ড লার্নিং সত্যি কনফিডেন্স বাড়িয়ে দেয়। পৃথিবীর সমস্ত আদর্শ গ্যাসের জন্য গামা পি এর মান নির্দিষ্ট 1-এর 273। তো এই পার্টের রিক্যাপটা হয়ে যাক। আমরা আয়তন বৃদ্ধির সমীকরণ VT সমান V0 ইন্টু 1 প্লাস গামা পিটি তৈরি করলাম। আর সেটাকে চার্লসের সূত্রের সাথে মিলিয়ে গামা পি এর মান 1-এর 273 বের করলাম। এবার 3টে প্রশ্ন। 1 নম্বর, গামা পি নির্ণয়ের সমীকরণটি কি? 2 নম্বর, চার্লসের সূত্র অনুযায়ী ব্র্যাকেটের ভেতরের অংশটি কি হয়? আর 3 নম্বর, গ্যাসের আয়তন গুণাঙ্কের গাণিতিক মান কত? দারুণ! এবার গ্যাসের প্রসারণ নিয়ে তো অনেক আলোচনা হলো, কিন্তু সোর্সের একেবারে শেষে একটা আরও যেন অংশ আছে যেখানে তরলের প্রসারণ নিয়ে খুব দারুণ একটা বৈপরীত্য বা কন্ট্রাস্ট দেখানো হয়েছে। হ্যাঁ, তরলের প্রসারণ গ্যাসের থেকে একটু আলাদা। সোর্সে বলা হয়েছে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক পাত্রের উপাদানের উপর নির্ভর করে। ব্যাপারটা একটু ভেঙে বলা যাক।
গ্যাসের ক্ষেত্রে পাত্রের প্রসারণ আমরা উপেক্ষা করেছিলাম, কিন্তু তরলের প্রসারণ তো গ্যাসের মতো অত বিশাল নয়, তাই তরলকে উত্তপ্ত করলে পাত্রের প্রসারণটাকে আর উপেক্ষা করা যায় না। ঠিক। ধরুন আপনি জলকে একটা তামার পাত্রে রেখে উত্তপ্ত করলেন, আর সেই একই জল একটা লোহার পাত্রে উত্তপ্ত করলেন। তামা তো তাপ পেলে লোহার চেয়ে বেশি প্রসারিত হয়। তার মানে তামার পাত্রটা বেশি বড় হয়ে যাবে, ফলে তরলটা প্রসারিত হলেও পাত্র বড় হয়ে যাওয়ার কারণে বাইরে থেকে দেখে মনে হবে তরলটা বোধহয় খুব একটা প্রসারিত হয়নি। হ্যাঁ, এটাই কি বলে আপাত প্রসারণ বা অ্যাপারেন্ট এক্সপ্যানশন। পাত্র বদলে গেলে এই আপাত প্রসারণও বদলে যায়, কিন্তু প্রকৃতির একটা সুন্দর নিয়ম আছে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে একটা বিষয় আছে, যেটা পাত্রের ওপর একেবারেই নির্ভর করে না। অর্থাৎ তরল তার নিজের ধর্ম অনুযায়ী যতটা প্রসারিত হওয়ার ঠিক ততটাই হবে। পাত্র যতটা প্রসারিত হলো তার সাথে তরলের আপাত প্রসারণ যোগ করলেই আমরা প্রকৃত প্রসারণ পেয়ে যাই। একদম সঠিক। প্রকৃত প্রসারণ হল সম্পূর্ণভাবে তরলটির নিজস্ব ধর্ম। পাত্র কাচের হোক বা লোহার, প্রকৃত প্রসারণ সব সময় একই থাকবে। আচ্ছা, তো শেষ পার্টের রিক্যাপ। আমরা দেখলাম তরলের আপাত প্রসারণ পাত্রের ওপর নির্ভর করে, কিন্তু প্রকৃত প্রসারণ করে না। হ্যাঁ, এবার প্রশ্নগুলো। ১ নম্বর, তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক কিসের উপর নির্ভর করে? ২ নম্বর, ভিন্ন পাত্রে একই তরলের আপাত প্রসারণ কি এক হয়? আর ৩ নম্বর, তরলের নিজস্ব ধর্ম কোনটি, আপাত নাকি প্রকৃত প্রসারণ? এবার আমরা যদি পুরো চ্যাপ্টারের একটা ফাস্ট পেস্ট মাস্টার রিক্যাপ করি, আমরা শুরু করেছিলাম সাইকেলের টায়ার ফাটার বিজ্ঞান দিয়ে। দেখলাম গ্যাসের প্রসারণের বিপুল হারের কাছে কঠিন পাত্রের প্রসারণ নগণ্য। তারপর বুঝলাম আয়তন নিখুঁতভাবে মাপার জন্য কেন চাপকে স্থির রাখতে হয়। আর প্রাথমিক উষ্ণতা হিসেবে কেন 0 ডিগ্রিকে ধরা বাধ্যতামূলক, সেটাও আমরা লজিক দিয়ে বুঝলাম। এরপর আমরা গামা পি এর সমীকরণ বানালাম। এবং চার্লসের সূত্রের সাথে মিলিয়ে গামা পি এর মান 1/273 বের করলাম। সবশেষে জানলাম তরলের প্রকৃত প্রসারণের কথা। পুরো কনসেপ্টটা এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। তবে এই গভীর বিশ্লেষণ শেষ করার আগে সোর্সে তথ্যের ওপর ভিত্তি করে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। হ্যাঁ, ভাবার মতো প্রশ্ন সবসময় নতুন কিছু শেখায়। আজকের আলোচনায় আমরা বারবার বলেছি যে গ্যাসের প্রসারণের কাছে কঠিন পাত্রের প্রসারণ আমরা উপেক্ষা করেছি। কিন্তু একটু ভাবুন তো, যদি পাত্রটি এমন কোনো অদ্ভুত উপাদানের তৈরি হতো যা তাপ পেলে ভেতরের গ্যাসের চেয়েও দ্রুত এবং বেশি প্রসারিত হয়, ইন্টারেস্টিং। তাহলে বাইরে থেকে দেখলে ওই গ্যাসের আয়তন বা প্রসারণ সম্পর্কে আপনার কি মনে হতো? এই আয়তন গুণাঙ্ক মাপার সমীকরণে ঠিক কি অদ্ভুত পরিবর্তন আসত? তরলের আপাত প্রসারণের লজিকটা গ্যাসের এই কাল্পনিক পরিস্থিতিতে ফেলে চিন্তা করলেই তোমরা একটা অভাবনীয় উত্তর পেয়ে যাবে। বিজ্ঞান তো এভাবেই কাজ করে, চেনা জিনিসকে অচেনা পরিস্থিতিতে ফেলে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে। আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। নোটসগুলো রিভাইজ করতে থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভাবো তো স্টুডেন্টরা, একটা লোহার রডের একদিক আগুনে ধরলে অন্য দিক নিজে থেকেই গরম হয়ে ওঠে কেন? আবার বরফকে গলার হাত থেকে বাঁচাতে কেন আমরা কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখি? আজকে আমরা পদার্থের ভেতরের তাপের এই লুকোনো রহস্যই ভেদ করতে চলেছি। একদমই তাই। আজকের অডিও ক্লাসে আমরা একদম ধাপে ধাপে পুরো বিষয়টা ক্লিয়ার করব। প্রথমে আমরা শিখব তাপের পরিবহন কি, তারপর সুপরিবাহী আর কুপরিবাহী পদার্থ কাদের বলে। এরপর ইঞ্জিন হজের একটা দারুণ পরীক্ষার সাহায্যে দেখব বিভিন্ন ধাতুর তাপ পরিবহন ক্ষমতা কিভাবে আলাদা হয়। হ্যাঁ, আর তারপর আমরা জানব তাপ পরিবহনের স্থিতপূর্ব অবস্থা আর স্থিতাবস্থা বলতে আসলে কি বোঝায়। আর সবশেষে পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ওই তাপ পরিবাহিতাঙ্ক বা কে এর সমীকরণ, সংজ্ঞা, একক আর মাত্রা খুব সহজে বের করা শিখব। পুরো সিকোয়েন্সটা আমরা এভাবেই মেনটেন করব। ঠিক বলেছ। আর স্টুডেন্টরা, এই আলোচনা শোনার আগে ডেসক্রিপশন থেকে নোটসটা কিন্তু ডাউনলোড করে নাও। নোটসটা প্রিন্ট করে চোখের সামনে রাখো আর অডিওর সাথে মিলিয়ে পড়ো। একবার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে পরীক্ষার আগে রিভিশন দেওয়া একদম জলের মতো সোজা হয়ে যাবে। একদম। এই ধরনের এক্সপ্লেনেশন অন্য কোথাও পাবে না, তাই মন দিয়ে শোনো। তো চলো শুরু করা যাক।
আচ্ছা, ধরো জ্বলন্ত উনুনে বা গ্যাসের আগুনে যদি একটা ধাতব দণ্ড ধরো, হাতে তাপ লাগে তো? হ্যাঁ, তা তো লাগেই। কিন্তু প্রশ্ন হল, তাপটা তৈরি হচ্ছে উনুনের দিকে। সেটা এক জায়গা থেকে অন্য জায়গায় এলো কিভাবে? এই যে তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার প্রক্রিয়া, পদার্থবিজ্ঞানের ভাষায় একেই বলা হয় তাপের পরিবহন বা হিট কন্ডাকশন। মানে এখানে পদার্থের উত্তপ্ত স্থান থেকে শীতলতর স্থানে অণুগুলোর কম্পনের দ্বারা তাপ সঞ্চালিত হয়। অণুগুলোর কম্পনের দ্বারা? হ্যাঁ, তবে এখানে সবচেয়ে বেশি জোর দিতে হবে একটা নির্দিষ্ট নিয়মের ওপর। নিয়মটা হলো, তাপ সঞ্চালনের সময় পদার্থের অণুগুলোর কিন্তু কোনো স্থানচ্যুতি বা ডিসপ্লেসমেন্ট হয় না। মানে স্থানচ্যুতি হয় না বলতে অণুগুলো নিজেদের জায়গা ছেড়ে কোথাও যায় না। ঠিক তাই। ধরো লাইনে দাঁড়িয়ে বালতি পাস করে আগুন নেভানোর মতো। লাইনে থাকা মানুষেরা কেউ নিজের জায়গায় ছাড়ছে না, কিন্তু হাত বাড়িয়ে জলের বালতি একদিক থেকে অন্যদিকে পাস করে দিচ্ছে। ও, দারুণ একটা অ্যানালজি। হ্যাঁ, এখানেও অণুগুলো শুধু নিজের জায়গায় দাঁড়িয়ে কাঁপতে থাকে আর পাশের অণুকে তাপ দিয়ে দেয়। স্টুডেন্টরা খেয়াল করো, এই স্থানচ্যুতি না হওয়াটাই কিন্তু পরিবহন পদ্ধতির আসল শর্ত। বিষয়টা একদম ক্লিয়ার। কিন্তু এই ক্ষমতা তো পৃথিবীর সব পদার্থের সমান নয়, তাই না? সবাই তো আর একইভাবে তাপ পাস করতে পারে না। একদমই না। পদার্থের এই তাপ পরিবহন ক্ষমতা বা থার্মাল কন্ডাক্টিভিটি অনুযায়ী পদার্থকে প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো সুপরিবাহী বা কন্ডাক্টর, আর অন্যটা হলো কুপরিবাহী বা ইনসুলেটর। আচ্ছা, সুপরিবাহী কারা? যেসব পদার্থের মধ্য দিয়ে তাপ খুব সহজেই পরিবাহিত হতে পারে তারাই সুপরিবাহী। যেমন ধরো আমাদের চারপাশের সমস্ত ধাতু, রূপো, তামা, লোহা, এদের মধ্যে আবার রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। রূপোর ভেতরে থাকা মুক্ত ইলেকট্রনগুলো খুব দ্রুত তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে দেয়। ধাতুগুলো তো বুঝলাম সুপরিবাহী, কিন্তু এমন কি কোনো অধাতু আছে যা তাপ ভালো পরিবহন করে? মানে সাধারণ ধারণায় তো অধাতু কুপরিবাহী হয়। সাধারণ ধারণা সেটাই, কিন্তু ব্যতিক্রম আছে, আর এগুলোই পরীক্ষায় আসে। গ্রাফাইট হলো একটা অধাতু, ওই যে পেন্সিলের শীষে থাকে, কিন্তু তার সত্ত্বেও গ্রাফাইট তাপে সুপরিবাহী। ও আচ্ছা, গ্রাফাইট সুপরিবাহী। হ্যাঁ, আবার পারদ হলো তরল, কিন্তু যেহেতু পারদ একটা ধাতু, তাই তরল হওয়া সত্ত্বেও সে তাপের চমৎকার সুপরিবাহী। এই জন্যই তো থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয়। সামান্য তাপ পেলেই পারদ দ্রুত পরিবাহিত হয়ে প্রসারিত হতে পারে। তাহলে কুপরিবাহী কারা? যাদের ভেতর দিয়ে তাপ সহজে পরিবাহিত হয় না তারা কুপরিবাহী। যেমন ধরো কাঁচ, কাঠ, কাগজ। আর একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট, শূন্যস্থান বা ভ্যাকুয়ামের তাপ পরিবাহিতা কিন্তু একদম শূন্য, কারণ সেখানে কম্পিত হওয়ার মতো কোনো মাধ্যম বা অণুই নেই। এই কাঠ থেকে একটা কথা মাথায় এলো। ওই যে শুরুতে বলছিলাম, বরফকে সংরক্ষণের জন্য কাঠের গুঁড়ো বা সডাস্ট দিয়ে ঢেকে রাখা হয়। যদি কাঠ নিজেই কুপরিবাহী হয়, তাহলে তাকে গুঁড়ো করে ব্যবহার করার কি দরকার? মানে শুধু কাঠের লেয়ার দিলেই তো হতো। এখানেই আসল জিনিসটা লুকিয়ে আছে। যখন কাঠকে গুঁড়ো করা হয় তখন সেই গুঁড়োর কণাগুলোর মাঝখানে প্রচুর ফাঁক তৈরি হয়, আর সেই ফাঁকে বাতাস বা বায়ু আটকে থাকে। বায়ু আর কাঠ এই দুটোই তাপের ভীষণ কুপরিবাহী। তার মানে শুধু কাঠ নয়, গুঁড়ো করার ফলে বাতাসের একটা এক্সট্রা ইনসুলেটিং লেয়ার তৈরি হচ্ছে। একদম তাই। বাইরের পরিবেশের তাপ ওই বায়ু আর কাঠের ডাবল বাধা পেরিয়ে ভেতরে ঢুকে বরফকে গলাতে পারে না। দারুণ রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এটা। তো স্টুডেন্টরা, চলো আমরা প্রথম পার্টের একটা রিভিশন করে নিই। আমরা দেখলাম পরিবহনের সংজ্ঞা, যেখানে অণুর কম্পন হয় কিন্তু স্থানচ্যুতি হয় না। তারপর সুপরিবাহী আর কুপরিবাহী পদার্থের উদাহরণ দেখলাম, ব্যতিক্রমগুলো জানলাম, আর কাঠের গুঁড়ো দিয়ে বরফ ঢাকার মেকানিজমটা ক্লিয়ার করলাম। হ্যাঁ, এবার স্টুডেন্টদের জন্য 3টে প্রশ্ন। তোমরা মনে মনে বা কমেন্টে উত্তরগুলো দাও। 1 নম্বর, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় পদার্থের অণুগুলোর কি স্থানচ্যুতি ঘটে? 2 নম্বর, এমন একটি অধাতুর নাম করো যা তাপের সুপরিবাহী। আর 3 নম্বর, তরল পদার্থ হলেও তাপের সুপরিবাহী কে? আচ্ছা, এবার পরিবাহিতার পার্থক্য নিয়ে বলি। রূপো ভালো পরিবাহী, কাঠ খারাপ, এটা তো তত্ত্বে বুঝলাম, কিন্তু বিভিন্ন ধাতুর পরিবাহিতা যে আলাদা, সেটা চোখে দেখে প্রমাণ করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এর জন্যই তো ইঞ্জিন হয়েজের পরীক্ষাটা করা হয়। স্টুডেন্টরা একটু কল্পনা করো, একটা আয়তাকার ধাতব পাত্র আছে, যার ভেতরে ফুটন্ত জল রাখা। ওই পাত্রের বাইরের গায়ে 3টে ফুটো করে তামা, অ্যালুমিনিয়াম আর লোহার 3টে দণ্ড ঢোকানো হলো।
আর দণ্ডগুলোর বাইরের গায়ে সমান পুরো করে মোম মাখানো আছে, তাই তো? একদম ঠিক। পাত্রের ফুটন্ত জল থেকে 3টে দণ্ডই একই তাপমাত্রায় তাপ গ্রহণ করবে। এখন ভাবো তো, সব দণ্ডে কি সমান দৈর্ঘ্যের মোম গলবে? আমার তো মনে হয় সমান গলবে না, কারণ তামা, অ্যালুমিনিয়াম আর লোহার পরিবহন ক্ষমতা তো আলাদা। একদম সঠিক লজিক। কিছুক্ষণ পর দেখা যাবে তামা, অ্যালুমিনিয়াম এবং লোহার দণ্ডে যথাক্রমে L1, L2 এবং L3 দূরত্ব পর্যন্ত মোম গলেছে, যেখানে দেখা যাবে L1 সবচেয়ে বড়, তারপর L2 আর সবচেয়ে ছোট হল L3। মানে তামায় মোম সবচেয়ে বেশি দূর গলেছে। হ্যাঁ, অর্থাৎ তামার তাপ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি। তাপ খুব দ্রুত তামার ভেতর দিয়ে গিয়েছে, তারপর অ্যালুমিনিয়াম আর তারপর লোহা। চোখে দেখেই পরিবাহিতার তুলনা করা গেল। খুব ভালো কথা। কিন্তু তাপ যখন দণ্ডের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়, তখন দণ্ডের ভেতরে স্তরগুলোতে আসলে কি ঘটে? তাপ কি এক লাফে চলে যায়, নাকি সব স্তর সাথে সাথে গরম হয়? না না, এক লাফে যায় না। এই ভেতরের মেকানিজমটা বুঝতে হলে আমাদের তাপ পরিবহনের দুটো অবস্থার কথা জানতে হবে: স্থিতপূর্ব অবস্থা বা ভ্যারিয়েবল স্টেট আর স্থিত অবস্থা বা স্টেডি স্টেট। আচ্ছা, স্থিতপূর্ব অবস্থাটা কি? প্রথমে যখন দণ্ডে তাপ দেওয়া হয়, তখন দণ্ডের বিভিন্ন স্তর তাপ শোষণ করে নেয়, ফলে ওই স্তরগুলোর নিজস্ব তাপমাত্রা বাড়তে থাকে। তাপের কিছু অংশ শোষিত হয় আর বাকিটা পরের স্তরে যায়। এই তাপ শোষণ আর তাপমাত্রা বাড়ার অবস্থাটাই হলো স্থিতপূর্ব অবস্থা। তার মানে ব্যাপারটা অনেকটা একটা শুকনো স্পঞ্জের মতো। স্পঞ্জের এক প্রান্তে জল ঢাললে আগে নিজে শুষে নেয়, ভিজে ওঠে, আর তারপর জলটা এগোতে দেয়। খুব সুন্দর উপমা, ঠিক স্পঞ্জের মতোই। এই অবস্থায় স্তরের তাপমাত্রা কিন্তু স্থির থাকে না, বাড়ে। কিন্তু এইভাবে কিছুক্ষণ চলার পর একটা সময় আসে যখন ওই স্পঞ্জটা বা দণ্ডের স্তরগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়, মানে তারা আর কোনো অতিরিক্ত তাপ শোষণ করতে পারে না। ও, তখন স্তরের তাপমাত্রা একদম স্থির হয়ে যায়। একদম। এই অবস্থায় আগের স্তর থেকে যে পরিমাণ তাপ আসে তার পুরোটাই কোনো রকম শোষণ ছাড়াই পরের স্তরে পরিবাহিত হয়। দণ্ডের এই তাপীয় অবস্থাকেই বলা হয় স্থিতাবস্থা বা স্টেডি স্টেট। বুঝতে পেরেছি। স্পঞ্জ যখন পুরোপুরি ভিজে গেছে, তখন যতটা জল ঢালা হবে ততটাই বেরিয়ে যাবে। স্থিতাবস্থায় তাপমাত্রার আর পরিবর্তন হয় না, তাপ শোষণ শূন্য হয়ে যায়। ঠিক তাই। তো স্টুডেন্টরা, চলো দ্বিতীয় পার্টের রিভিশনটা করে নিই। আমরা ইঞ্জিন হজের পরীক্ষার সেটআপ আর মোম গলার ক্রমটা দেখলাম, যেখানে তামায় L1 সবচেয়ে বড়, আর দণ্ডের ভেতরের তাপমাত্রার পরিবর্তন দিয়ে স্থিতপূর্ব এবং স্থিতাবস্থার মূল পার্থক্যটা বুঝলাম। হ্যাঁ, এবার তোমাদের জন্য 3টে প্রশ্ন। 1 নম্বর, ইঞ্জিন হজের পরীক্ষায় ব্যবহৃত তামা, অ্যালুমিনিয়াম ও লোহার মধ্যে কোনটিতে মোম সবচেয়ে বেশি দূর গলেছিল? 2 নম্বর, তাপ পরিবহনের কোন অবস্থায় দণ্ডের স্তরগুলো তাপ শোষণ করে? আর 3 নম্বর, স্থিতাবস্থায় কোন স্তরের তাপমাত্রার কি পরিবর্তন ঘটে? আচ্ছা, এবার আমরা একদম সবচেয়ে ক্রিটিক্যাল পার্টে ঢুকব। এই স্থিতাবস্থার ধারণাকে কাজে লাগিয়ে তাপ পরিবাহিতাঙ্ক বা কে এর সমীকরণ তৈরি করব। হ্যাঁ, কারণ বিজ্ঞান তো শুধু থিওরি নয়, মাপযোগ তো করতেই হবে। একদম। স্টুডেন্টরা মন দিয়ে শোনো। ধরো আমাদের কাছে একটা আয়তাকার ধাতব পাত আছে। এই পাতের বেধ বা থিকনেস হলো D। পাতের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া হলো A। আচ্ছা, আর 2 পৃষ্ঠের তাপমাত্রাও তো লাগবে। হ্যাঁ, 2 বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা হলো θ1 আর θ2। এখানে ধরে নিচ্ছি θ1 হলো θ2 এর চেয়ে বড়, আর তাপ পরিবাহিত হওয়ার সময় হলো T। এখন প্রশ্ন হলো, স্থিতাবস্থায় লম্বভাবে যে পরিমাণ তাপ বা কিউ পরিবাহিত হবে তা এই বিষয়গুলোর ওপর কিভাবে নির্ভর করে? এটাকে যদি আমরা লজিক দিয়ে ভাবি, পরিবাহিত তাপ কিউ, তো পাতের ক্ষেত্রফল এর সাথে সমানুপাতিক হবে। মানে পাত যত চওড়া, তাপ যাওয়ার রাস্তা তত বেশি, তাই তাপ বেশি যাবে। একদম ঠিক। অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু এ। দ্বিতীয়ত, এই তাপ নির্ভর করে তাপমাত্রার পার্থক্যের ওপর। পার্থক্য যত বেশি হবে তাপ তত জোরে ছুটবে, মানে কিউ প্রপোর্শনাল টু θ1 মাইনাস θ2। আর সময়, যত বেশি সময় ধরে তাপ পরিবাহিত হবে, মোট তাপ তো তত বেশি হবে, মানে কিউ প্রপোর্শনাল টু টি। ঠিক ধরেছ, কিন্তু বেদ বা ডি এর ব্যাপারটা একটু আলাদা। পাত যত বেশি পুরু হবে তাপকে এগোতে তত বেশি বাধা পেরোতে হবে। দেয়াল মোটা হলে তাপ কম যাবে, তাই সম্পর্কটা ব্যস্তানুপাতিক, মানে
Q proportional to 1/d। দারুণ! তাহলে এই সব কটা লজিক একসাথে মেলালে মূল সমীকরণটা দাঁড়ায় Q equals to K into A into θ1 minus θ2 into T পুরোটা ডিভাইডেড বাই D। এই K ধ্রুবকটাই তো তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। নিখুঁত! এটাই হলো তাপ পরিবহনের মূল সমীকরণ। এবার যদি বলা হয় কে এর সংজ্ঞা দাও, স্টুডেন্টদের মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু ট্রিকটা বোঝো। ট্রিকটা কি? সমীকরণে যদি আমরা বেদ ডি সমান 1, ক্ষেত্রফল এ সমান 1, তাপমাত্রার পার্থক্য θ1 মাইনাস θ2 সমান 1 আর সময় টি সমান 1 বসিয়ে দিই, তাহলে ডান দিকের সব কিছুই এক হয়ে যায়, শুধু পড়ে থাকে কে, অর্থাৎ তখন কে সমান কিউ। ওহ আচ্ছা, মানে একক বেধ এবং একক ক্ষেত্রফলযুক্ত পাতের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য একক হলে স্থিতাবস্থায় একক সময়ে লম্বভাবে যে তাপ পরিবাহিত হয় তাকেই কে বলে? একদম তাই। মুখস্থ না করে লজিক দিয়ে সংজ্ঞা বানানো শিখতে হবে। এবার আসি একক আর মাত্রার কথায়। স্টুডেন্টসরা এখানেই সবচেয়ে বেশি কনফিউজড হয়। সমীকরণটাকে ঘুরিয়ে লিখলে পাই কে সমান কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ ইন্টু θ1 মাইনাস θ2 ইন্টু টি। এটাকে যদি এসআই পদ্ধতিতে ভাঙি, তাপ কিউ এর একক জুল আর নিচে সময় টি এর একক সেকেন্ড। জুল পার সেকেন্ড মানেই তো ওয়াট। হ্যাঁ, আর বেধের জন্য মিটার, ক্ষেত্রফলের জন্য বর্গমিটার। কাটাকাটি করলে নিচে একটা মিটার পড়ে থাকে। তাপমাত্রার পার্থক্যের জন্য কেলভিন। সব মিলিয়ে এসআই একক হল ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আর সিজিএস পদ্ধতিতে? সিজিএসে এটা হবে ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স সেকেন্ড ইনভার্স। আর মাত্রা বের করাটাও সোজা। কিউ এর জায়গায় ml স্কোয়ার টি টু দি পাওয়ার -2, ডি এর জায়গায় এল, এ এর জায়গায় এল স্কোয়ার, তাপমাত্রার জায়গায় থিটা আর সময়ের জায়গায় টি বসালে সব কাটাকাটি হয়ে কে এর মাত্রা দাঁড়ায় ml T⁻³ থিটা ইনভার্স। এই জন্যই তো বলি নোটসটা চোখের সামনে রাখো। একদম। আচ্ছা, এবার একটা মজার তথ্য দিই। চার্টে বিভিন্ন পদার্থের পরিবাহিতাঙ্কের মান দেওয়া আছে। কঠিন পদার্থের মধ্যে হীরের পরিবাহিতাঙ্ক কিন্তু সবচেয়ে বেশি, 2.13। ওয়েট, রিয়ালি? হীরে তো একটা অধাতু, এর তো মুক্ত ইলেকট্রনও নেই। তা সত্ত্বেও এর পরিবাহিতাঙ্ক এত বেশি কেন? রূপোর চেয়েও বেশি। হ্যাঁ, কারণ হীরের ক্ষেত্রে মেকানিজমটা আলাদা। হীরের 3-ডাইমেনশনাল ক্রিস্টাল স্ট্রাকচার এতই নিখুঁত আর রিজিড যে সামান্য তাপ দিলেই তার আণবিক কম্পনগুলো কোনো বাধা ছাড়াই পুরো স্ফটিক জুড়ে ছড়িয়ে পড়ে। এই জন্যই হীরে সেরা তাপ পরিবাহী। বাপরে! আর বায়ুর পরিবাহিতাঙ্ক তো দেখলাম মাত্র 0.00006, মানে প্রায় 0। হ্যাঁ, এই জন্যই তো আদর্শ কনসেপ্টে বলা হয় আদর্শ পরিবাহীর কে হলো অসীম আর আদর্শ অপরিবাহীর কে হলো একদম 0। দারুণ। তো স্টুডেন্টরা, তৃতীয় পার্টের একটা ছোট রিভিশন হোক। আমরা কিউ এর সমীকরণ, কে এর সংজ্ঞা, এসআই একক, মাত্রা আর আদর্শ পরিবাহী ও অপরিবাহীর মান দেখলাম। এবার এই পার্টের 3টে প্রশ্ন। 1 নম্বর, সমীকরণে পরিবাহিত তাপ কিউ পাতের বেধের বা ডি এর সাথে কিভাবে সম্পর্কিত? 2 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রিক সংকেতটি কি? আর 3 নম্বর, আদর্শ অপরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? তো স্টুডেন্টরা, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার পুরো ক্লাসের একটা মাস্টার রিক্যাপ করে ফেলি। প্রথমে আমরা দেখলাম পরিবহন পদ্ধতিতে অণু স্থানান্তর ছাড়াই তাপ যায়। তারপর ইঞ্জিন হজের পরীক্ষায় ধাতুর পরিবাহিতার তুলনা করলাম। দণ্ডের ভেতরে তাপমাত্রার পরিবর্তন দিয়ে স্থিত পূর্ব ও স্থিতাবস্থা বুঝলাম। আর শেষে সূত্র থেকে কে এর একক ও মাত্রা বের করা শিখলাম। এইটাই প্রিমিয়াম স্ট্রাকচার্ড লার্নিং। একদম ঠিক। আর মনে রাখবে স্টুডেন্টরা, এই ডিটেল এক্সপ্লানেশন শোনার পর নিজে হাতে একবার সমীকরণটা না লিখলে কিন্তু ভুলে যাবে। তাই নোটস দেখে প্র্যাকটিস করা মাস্ট। হ্যাঁ, রিভিশন ইজ কি, একবার পড়লে হবে না। আচ্ছা, শেষ করার আগে তোমাদের জন্য একটা ভাবনার বিষয় দিয়ে যাই। আমরা পড়লাম যে শূন্যস্থানে তাপ পরিবাহিতা 0, অর্থাৎ শূন্যস্থানে তাপ পরিবহন পদ্ধতিতে যেতে পারে না। তাহলে মহাশূন্য পার হয়ে সূর্য থেকে যে বিপুল পরিমাণ তাপ প্রতিদিন পৃথিবীতে আসছে, সেটা আসলে কোন পদ্ধতিতে আসছে? এটা নিয়ে একটু ভেবে দেখো। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ভাবো তো, একটা লোহার রড দিয়ে তাপ যেভাবে যায় আর তারের ভেতর দিয়ে কারেন্ট যেভাবে যায়, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত যমজ ভাইয়ের মতো মিল আছে।
তাপ আর কারেন্ট কি আসলে একই নিয়মে চলে? হ্যাঁ, আজকের ক্লাসে আমরা ধাপে ধাপে ঠিক এটাই শিখব। প্রথমে আমরা দেখব তাপীয় রোধ আর তড়িৎ রোধের সমীকরণ এবং তাদের আসল সম্পর্কটা কি। তারপর আমরা জানব মানে এদের একক আর মাত্রীয় সংকেত, তাই তো? একদম। তারপর শিখব তাপীয় রোধাঙ্ক ব্যাপারটা আসলে কি। আর একদম শেষে গিয়ে এই দুটো পরিবহনের মধ্যে থাকা সাদৃশ্য আর পার্থক্যগুলো পরিষ্কার করে নেব। দারুণ একটা সেশন হতে যাচ্ছে। তো পড়াশোনা শুরু করার আগে তোমাদের একটা কথা পরিষ্কারভাবে বলে রাখি। ডেসক্রিপশন বা টেলিগ্রাম থেকে আজকের ক্লাসের নোটসটা এখনই ডাউনলোড করে নাও। নোটসটা প্রিন্ট করে চোখের সামনে রাখো আর এই অডিওর সাথে সাথে মেলাও। তবেই কনসেপ্ট একদম 100% ক্লিয়ার হবে আর পরীক্ষার হলে গিয়ে মনে থাকবে। আচ্ছা, শুরুটা তাহলে একদম বেসিক একটা জায়গা থেকে করা যাক। তড়িৎ পরিবহন বা কারেন্টের কনসেপ্ট দিয়ে শুরু করি। ওহমের সূত্রটা তো আমাদের সবারই জানা, তাই না? হ্যাঁ, ওই কারেন্ট সমান বিভব প্রভেদ বাই রোধ, I = V1 - V2 ডিভাইডেড বাই R। ঠিক বলেছ। এখানে আই হলো আধান প্রবাহের হার, মানে প্রতি সেকেন্ডে কতটা আধান যাচ্ছে, যাকে আমরা Q/T বলতে পারি। আর ওই V1 - V2 হলো বিভব প্রভেদ বা ভোল্টেজ ডিফারেন্স। আর নিচের এই আর হলো তড়িৎ রোধ। তো কারেন্ট যাওয়ার জন্য একটা ধাক্কা দরকার, যেটাকে আমরা ভোল্টেজ ডিফারেন্স বলছি, আর রাস্তায় যে বাধাটা তৈরি হয় সেটাই হলো রোধ। একদম। এবার এই চেনা কনসেপ্টটাকে তাপ পরিবহনের জগতে নিয়ে আসা যাক। ধরো তাপ প্রবাহের হারের সমীকরণটা আমরা নিচ্ছি। সমীকরণটা হলো Q/T সমান KA ইন্টু θ1 মাইনাস θ2, আর পুরোটাকে ভাগ করতে হবে D দিয়ে। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু মনে করে নিই। এখানে কিউ হলো পরিবাহিত তাপ, টি হলো সময়, মানে Q/T হলো তাপ প্রবাহের হার। হ্যাঁ, ঠিক ধরেছ। আর এ হলো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ডি হলো ওই পরিবাহীর বেধ বা থিকনেস। আর ব্র্যাকেটের ভেতরে থাকা θ1 মাইনাস θ2 হলো দুই প্রান্তে তাপমাত্রার পার্থক্য। কিন্তু সঙ্গীতবরণটা তো দেখতে কারেন্টের মতো লাগছে না। ওহমের সূত্রে তো ওপরে শুধু ভোল্টেজ আর নিচে রোধ ছিল, এখানে তো অনেক কিছু। ওখানেই তো আসল ম্যাজিকটা। আমরা যদি এই তাপের সমীকরণটাকে একটু সাজিয়ে লিখি, মানে Q/T সমান ওপরে রাখলাম শুধু θ1 মাইনাস θ2, আর নিচে ভাগ হিসাবে নিয়ে গেলাম D/KA কে। ও আচ্ছা, তার মানে ওহমের সূত্রে যেমন বিভব প্রভেদ বা V1 - V2 না থাকলে কারেন্ট যায় না, এখানেও কি ওই তাপমাত্রার পার্থক্য বা θ1 - θ2 না থাকলে তাপ যাবে না? একদম ঠিক। তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপ কখনোই প্রবাহিত হয় না। তাহলে কি ওই সমীকরণের নিচের অংশটা, মানে D/KA, এই অংশটাই এখানে রোধের কাজ করছে? হুবহু তাই। সমীকরণ দুটোর তুলনা করলেই বোঝা যায় তড়িৎ রোধ বা আর এর ঠিক সমতুল্য রাশি হল এই D/KA। আর এই রাশিটিকেই বিজ্ঞানের ভাষায় বলা হয় তাপীয় রোধ বা থার্মাল রেজিস্ট্যান্স, যাকে আমরা R⁻T দিয়ে লিখে থাকি। দারুণ একটা ব্যাপার। তোমাদের সবাইকে একটু মনে করিয়ে দিই, এই দুটো সমীকরণের তুলনাটা কিন্তু খাতায় লিখে প্র্যাকটিস করা খুব জরুরি, কারণ এটা পরীক্ষায় প্রায়ই সরাসরি জিজ্ঞেস করে। আচ্ছা, এবার চলো এই তাপীয় রোধের আন্তর্জাতিক বা এসআই এককটা বের করে ফেলি। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, ওই সমীকরণটা থেকেই খুব সহজে চলে আসবে। হ্যাঁ, ওই RT = D/K, এই সমীকরণ থেকে, তাই তো? ঠিক। সমীকরণের ওপরে আছে ডি, মানে বেধ। এর এসআই একক হল মিটার। আর নিচে আছে কে, মানে তাপ পরিবাহিতাঙ্ক, যার একক হল ওয়াটমিটার ইনভার্স, কেলভিন ইনভার্স। আচ্ছা, আর নিচের এ হলো ক্ষেত্রফল, মানে এর একক হলো মিটার স্কোয়ার। হ্যাঁ, এবার যদি মানগুলো বসিয়ে কাটাকুটি করি, ওপরে একটা মিটার আর নিচে মিটার ইনভার্স আর মিটার স্কোয়ার মিলে সব মিটারের অংশগুলো কেটে যায়। তাহলে তো শুধু পড়ে থাকছে কেলভিন আর ওয়াট, মানে এককটা হবে কেলভিন ইন্টু ওয়াট ইনভার্স। একদম ঠিক, বা এটাকে কেলভিন পার ওয়াটও বলা যায়। আচ্ছা, এরপর তো মাত্রীয় সংকেত বের করতে হবে। ওটাও কি একইভাবে সমীকরণ থেকে বের করা যাবে? হ্যাঁ, খুব সোজা। থার্ড ব্র্যাকেটের ভেতর RT সমান উপরে ডি এর মাত্রা আর নিচে কে এবং এর মাত্রা গুণফল হিসেবে বসাতে হবে। ডি মানে তো বেধ বা দৈর্ঘ্য, মানে এল, আর কে এর মাত্রাটা বেশ বড়, ML T⁻³ থিটা ইনভার্স, তাই না? একদম ঠিক বলেছ। আর ক্ষেত্রফল এ হল এল স্কোয়ার। এবারে সব মানগুলো বসিয়ে কাটাকুটি করলে চূড়ান্ত মাত্রা দাঁড়ায় M ইনভার্স L⁻² T³ থিটা।
বাপরে, স্টুডেন্টরা তো এত বড় মাত্রীয় সংকেত দেখে ঘাবড়ে যাবে। এটা কি পুরো মুখস্থ করে রাখতে হবে? একদম না। আমি তো সবসময় বলি মুখস্থ করবে না। শুধু কে বা তাপ পরিবাহিতাঙ্ক আর ক্ষেত্রফলের মাত্রাটা মনে রাখলেই সমীকরণে বসিয়ে খুব সহজেই এক্সাম হলে এটা বের করে নেওয়া যায়। হ্যাঁ, একটু লিখে প্র্যাকটিস করলে এটা জলের মতো সোজা হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যা যা শিখলাম তার একটা ছোট্ট পার্ট ওয়াইজ রিক্যাপ করে নিই। হ্যাঁ, এটা খুব দরকার, যাতে কনসেপ্টগুলো মাথায় গেঁথে যায়। তো আমরা দেখলাম তাপীয় রোধের সমীকরণ হল RT সমান D/KA। এর এসআই একক হল কেলভিন পার ওয়াট, আর মাত্রা হল m ইনভার্স L⁻⁻² T³ থিটা। একদম ক্লিয়ার। এবার তোমাদের জন্য 3টে ছোট্ট প্রশ্ন, তোমরা কমেন্টে এর উত্তর দাও। 1 নম্বর, তাপীয় রোধের সূত্রটি কি? 2 নম্বর, তাপীয় রোধের এসআই একক কি? আর 3 নম্বর প্রশ্ন, মাত্রীয় সংকেতে এই থিটা দিয়ে আসলে কি নির্দেশ করা হয়? সবাই ঝটপট কমেন্টে লিখে ফেলো। ভিডিও পজ করে হলেও লেখো, এতে সাথে সাথে রিভিশন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা একটা নতুন টার্ম শিখব, তাপীয় রোধাঙ্ক বা থার্মাল রেজিস্টিভিটি। তড়িৎ রোধের ক্ষেত্রে তো আমরা রোধাঙ্ক ব্যাপারটা জানি। ওই যে সূত্রটা আছে না, R সমান ρ ইন্টু L/A। একদম ঠিক। এখানে রো হল তড়িৎ রোধাঙ্ক। এবার তাপীয় রোধের সমীকরণটাকে একটু ওই ফর্মে সাজিয়ে দেখা যাক। তাপীয় রোধের সমীকরণ মানে ওই RT সমান D/KA, ওটাকে সাজাবো। হ্যাঁ, এটাকে যদি আমরা একটু ভেঙে লিখি, RT সমান ব্র্যাকেটের ভেতর 1/K ইন্টু D/A। বা রোধাঙ্কের জায়গায় বসে আছে 1/K। এই তো ঠিক ধরে ফেলেছ। তড়িৎ রোধাঙ্ক রো এর সমতুল্য জায়গাতেই আছে 1/K, অর্থাৎ তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক বা রেসিপ্রোকালি হল তাপীয় রোধাঙ্ক, যাকে আমরা রো সাফিক্স টি দিয়ে লিখি। তার মানে কোনো উপাদানের তাপ পরিবাহিতাঙ্ক যার যত বেশি, তার তাপীয় রোধাঙ্ক ঠিক ততটাই কম। ব্যাপারটা জাস্ট উল্টে গেল। হ্যাঁ, আর যেহেতু রাশিটা পুরো উল্টে গেল, তাই এর একক আর মাত্রাও কিন্তু উল্টে যাবে। মানে তাপ পরিবাহিতাঙ্কের একক ছিল ওয়াট, মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স, তাহলে তাপীয় রোধাঙ্কের এসআই একক হবে মিটার ইন্টু কেলভিন ইন্টু ওয়াট ইনভার্স। ঠিক তাই। আর মাত্রীয় সংকেতটাও ওই একইভাবে সাইন বদলে উল্টে যাবে। হ্যাঁ, পাওয়ারগুলোর সাইন বদলে যাবে, মানে m ইনভার্স L ইনভার্স T³ থিটা। দেখো একটা সূত্র থেকে কিভাবে আরেকটা সূত্র বেরিয়ে আসছে। এই স্ট্রাকচার্ড ওয়েতে পড়লে ফিজিক্যাল সায়েন্স কিন্তু একদমই কঠিন কিছু না। একদম। কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব জলের মতো সোজা লাগে। এই ধরনের এক্সপ্লেনেশন মন দিয়ে শুনলে আর জীবনেও ভুলবে না তোমরা। সত্যি তাই। তো চলো এই তাপীয় রোধাঙ্কের অংশটারও একটা রিক্যাপ করে নিই। হ্যাঁ, করে ফেলা যাক। আমরা দেখলাম তাপীয় রোধাঙ্ক হল তাপ পরিবাহিতাঙ্কের ঠিক উল্টো। এর এসআই একক হল মিটার, কেলভিন, ওয়াট ইনভার্স। এবার 3টে প্রশ্ন দিচ্ছি। 1 নম্বর, তাপীয় রোধাঙ্ক এবং তাপ পরিবাহিতাঙ্কের মধ্যে সম্পর্ক কি? 2 নম্বর প্রশ্ন, তাপীয় রোধাঙ্কের এসআই একক কি? আর 3 নম্বর প্রশ্ন, তড়িৎ রোধাঙ্কের সমতুল্য তাপীয় রাশিটির নাম কি? উত্তরগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সমীকরণ আর মাত্রা নিয়ে অনেক কথা বললাম। এবার যদি একটু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে দেখি, এই তাপ আর তড়িৎ পরিবহনের মধ্যে আসল সাদৃশ্য আর পার্থক্যগুলো কোথায়? এটা খুব সুন্দর একটা পয়েন্ট। প্রথমে চলো এদের সাদৃশ্যগুলো দেখি। আমাদের সোর্স ম্যাটেরিয়ালের টেবিল 1-এ এটা খুব সুন্দর করে দেওয়া আছে। প্রথম সাদৃশ্য তো ওই চালিকার শক্তি নিয়ে। ওই যে তড়িৎ প্রবাহের জন্য দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য লাগে, আর তাপ পরিবহনের জন্য দুটি বিন্দুর মধ্যে তাপমাত্রার পার্থক্য লাগে। একদম। আর দ্বিতীয় সাদৃশ্যটা হলো জ্যামিতিক। তাপীয় রোধ যেমন পরিবাহীর বেধ বা দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, তড়িৎ রোধও তো ঠিক একই নিয়ম মেনে চলে, পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। ঠিক বলেছ। এবার আসি পার্থক্য বা টেবিল 2-তে। এই পার্থক্যগুলো কিন্তু আরও বেশি ইন্টারেস্টিং। প্রথম পার্থক্য হল তাপ পরিবহনের ক্ষেত্রে একটা স্থিতপূর্ব অবস্থা বা বিফোর স্টেডি স্টেট থাকে। এই স্থিতপূর্ব অবস্থা ব্যাপারটা একটু ক্লিয়ার করে বোঝাবেন? ধরো একটা লোহার রডের এক প্রান্তে তাপ দেওয়া হলো। তাপ যখন প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে যায়, তখন ওই প্রথম স্তর নিজে কিছুটা তাপ শোষণ করে নেয়। পুরো পরিবাহী তাপমাত্রা একটা স্থির অবস্থায় বা স্টেডি স্টেটে আসার আগে পর্যন্ত স্তরে স্তরে এই তাপ শোষণ চলতে থাকে। আচ্ছা, কিন্তু
কারেন্ট বা বিদ্যুৎ যাওয়ার সময় তো তারের ভেতরে কোনো চার্জ বা আধান শোষিত হয় না? একদম ঠিক। তড়িৎ পরিবহনে আধান কখনোই শোষিত হয় না। আর দ্বিতীয় পার্থক্য হল এদের গতিতে। তড়িৎ পরিবহন প্রচণ্ড দ্রুত একটা পদ্ধতি, কিন্তু তাপ পরিবহন এর তুলনায় অনেক অনেক ধীর গতির। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়ালো, কারেন্ট হলো একটা ননস্টপ এক্সপ্রেস ট্রেন, যেটা কোথাও না থেমে একদম সোজা গন্তব্যে পৌঁছায়, আর সেটা প্রচণ্ড ফাস্ট। হ্যাঁ, আর তাপ হলো তাহলে একটা প্যাসেঞ্জার ট্রেন। একদম তাই, যা ওই স্থিতিপূর্ব অবস্থায় পৌঁছানোর আগে রাস্তায় প্রত্যেকটা স্টেশনে থামে, একটু করে তাপ শোষণ করে, বা বলা যায় জল খায়, তাই তার পৌঁছাতে অনেক দেরি হয়। মানে পদ্ধতিটা বেশ মন্থর। খুব চমৎকার একটা অ্যানালজি দিয়েছ। সায়েন্টিফিক টার্মগুলোর সাথে এই এক্সপ্রেস আর প্যাসেঞ্জার ট্রেনের তুলনাটা একদম পারফেক্টলি মিলে যায়। হ্যাঁ, স্টুডেন্টদের এই ট্রেনের গল্পটা মনে রাখলেই আর কোনোদিন পার্থক্যটা ভুলবে না। ঠিক বলেছ। তো চলো এই সাদৃশ্য ও পার্থক্যের অংশটারও একটা রিক্যাপ হয়ে যাক। হ্যাঁ, ফটাফট রিক্যাপটা করে ফেলি। আমরা দেখলাম তড়িৎ ও তাপ উভয়েই যথাক্রমে বিভব এবং তাপমাত্রার পার্থক্যের উপর নির্ভর করে। আর পার্থক্য হল তাপ পরিবহনে স্থিতপূর্ব অবস্থায় শোষণ ঘটে, যা তড়িতে ঘটে না। এবার আজকের এই শেষ অংশের ৩টি প্রশ্ন। ১ নম্বর, তড়িৎ ও তাপ পরিবহনের মধ্যে কোনটি বেশি দ্রুত পদ্ধতি? ২ নম্বর, কোন পরিবহনের ক্ষেত্রে স্থিতপূর্ব অবস্থায় শোষণ ঘটে? আর ৩ নম্বর প্রশ্ন, তাপীয় রোধ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে কিভাবে সম্পর্কিত? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? উত্তরগুলো ঝটপট দিয়ে দাও কমেন্টে। সবাই কমেন্ট করতে থাকো। এবার আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলো পুরো ক্লাসের একটা ফাইনাল মাস্টার রিকল করে নিই, যাতে মাথায় পুরো ম্যাপটা তৈরি হয়ে যায়। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কি কি শিখলাম সেটা একবার পয়েন্ট করে নেওয়া যাক। প্রথমে আমরা দেখেছি কিভাবে তাপের সমীকরণ থেকে RT = D/Ka এই তাপীয় রোধের কনসেপ্টটা তৈরি হলো। তারপর আমরা ওই সমীকরণ থেকে এর এসআই একক মানে কেলভিন পর ওয়াট এবং মাত্রা বের করা শিখলাম। ঠিক, এরপর আমরা শিখলাম তাপীয় রোধাঙ্ক, যা হল তাপ পরিবাহিতাঙ্কের অনন্যক, মানে রো সাবস্ক্রিপ্ট T = 1/K। আর একদম শেষে ওই এক্সপ্রেসের প্যাসেঞ্জার ট্রেনের অ্যানালজি দিয়ে সাদৃশ্য আর পার্থক্যগুলো একদম ক্লিয়ার করে নিলাম। আমার মনে হয় পুরো চ্যাপ্টারটা এবার সবার কাছে একদম লজিক্যালি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, তবে যাওয়ার আগে একটা বিষয় ভাবার জন্য দিয়ে যাচ্ছি তোমাদের। কারেন্টের ক্ষেত্রে আমরা সুপার কন্ডাক্টর বা অতি পরিবাহীর কথা শুনেছি, যেখানে রোধ একদম শূন্য হয়ে যায়। শূন্য তড়িৎ রোধ। হ্যাঁ, এবার ভাবো তো, যদি বাস্তবে এমন কোনো কঠিন পদার্থ তৈরি করা যায় যার এই তাপীয় রোধ একদম শূন্য, তাহলে আমাদের দৈনন্দিন জীবনে, যেমন ধরো রান্নাবান্না বা শীতের পোশাকের ক্ষেত্রে কি অদ্ভুত পরিবর্তন আসবে বলে তোমরা মনে করো? ও, এটা সত্যিই খুব চিন্তামূলক আর দারুণ একটা প্রশ্ন। তোমরা একটু লজিক খাটিয়ে ভেবে দেখো ব্যাপারটা। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। নোটসটা কিন্তু অবশ্যই প্রিন্ট করে ভালো করে রিভিশন করো। রিভিশন ইজ কি। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো কনসেপ্ট নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো পুরো চ্যাপ্টারটা একবার পাখির চোখে দেখে নিই। হ্যাঁ, মাস্টার রিকল। প্রথমে আমরা পড়লাম কঠিনের দৈর্ঘ্য, ক্ষেত্র ও আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তাদের সম্পর্ক। আলফা সমান β/2 সমান γ/3। রনি হল তার নিজস্ব ধর্ম, যা পাত্রের প্রসারণ ও আপাত প্রসারণের যোগফলের সমান। একদম। এরপর দেখলাম গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেখানে চাপ স্থির রাখাটা বাধ্যতামূলক এবং সব গ্যাসের জন্য এর মান 1/2773। আর সবশেষে আমরা দেখলাম তাপের পরিবহন, স্থিতাবস্থা, পরিবাহিতাঙ্ক এবং তাপীয় রোধের সাথে তড়িৎ রোধের তুলনা। নোটস প্রিন্ট করে এই লাইন বাই লাইন ক্লিয়ার কনসেপ্ট বারবার রিভাইজ করলে পরীক্ষায় কোনো প্রশ্নই আটকাবে না। একদম ঠিক বলেছ, রিভিশন ইজ কি। শেষ করার আগে সবার জন্য একটা ভাবনার বিষয় রেখে যাচ্ছি। কনসেপ্টগুলো তো শিখলে, এবার ভেবে বলো তো, শীতকালে একটা কাঠের চেয়ারের চেয়ে লোহার চেয়ারে বসলে আমাদের বেশি ঠান্ডা লাগে কেন? বাহ, দারুণ প্রশ্ন। দুটো চেয়ারই কিন্তু ঘরের একই তাপমাত্রায় আছে। আজকের এই তাপ পরিবাহিতার কনসেপ্ট দিয়ে কি এর উত্তর দেওয়া সম্ভব? চিন্তা করতে থাকো। পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে আবার দেখা হবে। ভালো